তোমার সামনে যদি একটা খুব নরম স্বভাবের মানুষ আসে, মানে ধরো এমন একটা মানুষ যে খুব নরম স্বভাবের, তুমি তাকে কিন্তু বকবেই, এই কেন এটা করছো, বলবেই কিন্তু। কিন্তু তোমার সামনে যদি এখন নরেন্দ্র মোদী এসে দাঁড়ায়, তুমি কিন্তু এরম করেই দাঁড়িয়ে থাকবে, তুমি কিন্তু পারবে না তার চোখে চোখ রাখতে। তার অওরা স্ট্রং। তোমার অওরা যদি সে জায়গায় স্ট্রং থাকে না, কোনো এন্টিটি তোমাকে হিট করতেই পারবে না। এটা কিন্তু একদম বাস্তব মানুষের ক্ষেত্রে। প্রবলেমটা কখন শুরু হয় জানো? আমাদের এখানে 1 বছর মানে ধরো থার্ডের পর, মানে ফোর্থ টু সেভেন্থ ডাইমেনশনে এখানকার 1 বছর সমান ওখানে কিন্তু একদিন। বুঝতে পারছো কোন জায়গায় আমাদের এখানে বাৎসরিকটা ধুমধাম করে বিয়ে দেব, তার এই করবো এই করবো, অনেক কিছু ডিজায়ার থাকে তো মানুষের। মাঝখানে হঠাৎ করে সে হয়তো কোনো কারণে ডেথ হয়ে গেল, বিশেষ করে হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট, এটা খুব মানে মারাত্মক, হয়তো কোনো কারণে ওনার ডেথ হয়ে গেল। এবার উনি তো তখন ওনার বডিও দেখতে পাচ্ছেন, নিজেকেও দেখতে পাচ্ছেন, উনি তখন কনফিউজ যে এটা কি হলো, এটা কি। আকাশিক রিডিং পেটস এর হয়, মানে কোনো পোষ্য থাকলে তার রিড করা যায়, বাড়ির রিড করা যায়, এমনকি প্ল্যান্ট, মানে যেগুলো প্ল্যান্ট থাকে না বাড়িতে, সেই প্ল্যান্টেরও রিড করা যায়, মানে গাছের পাতি কথা। সেই ব্যক্তি ফল ভোগ করছেন তা কিন্তু না, তার বাবা মা, ফ্যামিলির অন্যান্য মেম্বার্স, বাচ্চা, প্রত্যেকের কাছে যায় সেই মানে কারণ। প্রথম কথা বলি, ফ্রি উইল আর যেটা মানে লজ অফ নেচার, সেটা কখনোই চেঞ্জ করা যায় না, ডেস্টিনি কখনো চেঞ্জ করা যায় না। তোমার যদি ডাউনফল লেখা থাকে, তোমার ডাউনফল কিন্তু হবেই। হয়তো দেখা গেল তোমার ধরো 100 টাকা তোমার কাছে আছে, তোমার 100 টাকাই চলে যাওয়ার কথা ছিল, তোমাকে একটা জিনিস দেখে মানে তোমাকে গাইডেন্স দেওয়া হলো যে তোমার কিন্তু নিয়ার ফিউচার এই ডাউনফলটা আসতে চলেছে, তুমি এখন থেকে কি করবে না, তোমার যে কর্মটা ছিল সেটাকে তুমি রিলিজ করো। তাহলে কি তুমি কোয়েশ্চেন করতে পারো, তাহলে কি আমার ডাউনফলটা আসবে না? হ্যাঁ আসবে, কিন্তু ওই 100 টাকাটা হয়তো 100 পয়সা দিয়ে বেরিয়ে যেতে পারে। যে ধরো একটি ছেলে বা একটি মেয়ে, তার পাস্ট লাইফে সে ছেলে বা মেয়ে যাই থাকুক সেটা আমি বলছি না, কিন্তু তার হয়তো মাল্টিপল অ্যাফেয়ার্স ছিল, তাকে হয়তো কোনো একটি পার্টিকুলার ছেলে বা মেয়ে ভালোবাসতো, কিন্তু সে হয়তো তাকে কোনোভাবে হয়তো চিট করেছে, মাল্টিপল রিলেশনশিপস ছিল, যাদের সাথে ছিল তারা ধরো সেই সময় সাফার করেছে যে আমি একজনকে ভালোবাসলাম, সে আমাকে চিট করলো। এই লাইফে এসে কি হচ্ছে, তার মাল্টিপল রিলেশনশিপস নয় তো যে আগে থেকেই এটা আমি ক্যারি করছি বা আমারই কোনো পাপের ফল আমি পাচ্ছি। এই কেনটা, এই কেনর আনসারটার জন্য এখন কিন্তু মানুষ আকাশিক রিডিং সম্পর্কে জেনেছে এবং অবশ্যই এখন তারা সলিউশন নেয় আকাশিক রিডিং এর মাধ্যমে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টটা এত সুন্দর হয়েছে না, তো ছোট্ট করে কিছু সূচিপত্র দিই। যেমন ধরুন, আপনার পাসপোর্ট আপনি বাড়িতে রেখেছেন, পাচ্ছেন না, বা ধরুন কোনো ফলের দোকান বা সবজির দোকানে আপনি নিজের পার্স ফেলে এসছেন, ফোন করছেন যে কোথায় আছে, আমার ফোনও আছে তার মধ্যে, তা পাচ্ছেন না, তাহলে কি করবেন? তার জন্য পুরো পডকাস্টটা দেখতে হবে, কারণ পডকাস্টে আছে কিভাবে আপনি আপনার নিজস্ব জিনিস খুঁজে পাবেন। তার সাথে সাথে ধরুন, যারা বয়স্ক মানুষ আছে, তাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, তাদের যে চাকরাসগুলো আছে সেখানে কি করে আমি ঠিক করতে পারি, সেই সব বিষয় প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে আমাদের পল্লবী ম্যাম, আজকে যিনি আমাদের গেস্ট আছেন পল্লবী ম্যাম, এত সুন্দর করে বলেছেন না, সত্যি মানে মানে শোনবার মতো। কারণ আপনারা শোনেন, এত ভালোবেসেছেন, এতটা এগিয়ে নিয়ে গেছেন। আর পল্লবী ম্যাম যেভাবে আমাদের সাথে যোগাযোগ করেছেন, যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, আশা করি দেখতেই পাচ্ছেন, সেটা আপনারা আসুন, ফোন করুন। যদি কোনো রকম প্রমোশনাল কাজ বা কোনো রকম হেল্প চান আপনারা, যে কোনো বিষয় ফোন করতে হবে। আর ডাইরেক্ট ম্যামের কাছে যাব, কিন্তু আমার এই কথা শেষ হওয়ার পর ম্যামের যে স্টার্ট হবে সেখানে নাম্বারটা কিন্তু বাঁদিকে দেওয়া আছে। তিনি এত সুন্দর করে বুঝিয়েছেন না প্রত্যেকটা জিনিস, আকাশিক রিডিং মানে আমি একটু কথা বেশি কেন বলছি, কারণ আমার পডকাস্টটা সত্যি ভালো লেগেছে। আপনার বাড়িতে কোনো রকমভাবে কোনো রোগ আসছে কিন্তু সেটা ঠিক হচ্ছে না, বা ধরুন আপনার বাড়িতে কিছু কাজ করতে যাচ্ছেন, সেটা প্রবলেম হচ্ছে, বাড়িতে বসে আপনার বাড়ির সলিউশন আপনাকে দেবে পল্লবী ম্যাম। আর বেশি কিছু বলবো না, ডাইরেক্ট আমি তার কাছে যাচ্ছি, ঠিক আছে? আর চলুন তাহলে। কেমন আছেন ম্যাম? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে ম্যাম। আমরা ওভার দ্য ফোন যখন কথা বলছিলাম, আকাশিক রিডিং নিয়ে আপনি কথা বলছিলেন, এবং ওটা নিয়ে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, এবং ওর সাথে সাথে আপনি অনেক কাজও করেন। যদি সেই কাজগুলো একটু যদি বলেন। দেখো, প্রথম কথা হচ্ছে আকাশিক রিডিং এখন মানে মানুষের কাছে না কিরকম বলতো, মানে যেরকম আগে অ্যাস্ট্রোলজি ছিল, মানুষ কোনো প্রবলেম কিছু ফেস করলেই আগে বলতো যে দেখি একটু জ্যোতিষ শাস্ত্রর মাধ্যম দিয়ে কিছু বেরোয় কিনা, বা তন্ত্র বা তন্ত্রটা তান্ত্রিক। ধরো কিছুটা পরেই আমি বলবো, কেননা সবার প্রথম মানুষের মাথায় কিন্তু জ্যোতিষটাই স্ট্রাইক করে।
ওকে। সবার প্রথম মানে ধরো কোনো প্রবলেম হচ্ছে, মানে কারো ক্ষতি করব সেন্সটা তো পরে আসে, আগে নিজের ভালো করব এটাই প্রথমে ভাবে, হুম, তো হুম। সেটার জন্য কিন্তু প্রথমে জ্যোতিষটাকে সবাই প্রথমে মানে চয়েস করে আর কি। ওকে। যে- এখন মানুষের যেটা হয়েছে যে ধরো জ্যোতিষের দিকে হয়তো সলিউশনটা পাচ্ছে না ঠিক মতো, তার কিছু তো মানে অবশ্যই ভালো খারাপ তো রয়েছে, এবং এখন যেটা ধরো বিজনেসের পর্যায়ে চলে গেছে বেশ কিছু জিনিসে, তো মানুষ তার জন্য কি করছে, আরো বেটার কোনো ওয়ে খুঁজছে। এবার এখন কি হয়, মানে মানুষ ধরো কোনো প্রবলেমে পড়েছে, এখন মানুষ বুঝতে পারছে যে অনেক সময় হয় না ভিতরে একটা কল হয় যে এই প্রবলেমটা যে আমার হচ্ছে বারবার, এমন নয় তো যে আগে থেকেই এটা আমি ক্যারি করছি বা আমারই কোনো পাপের ফল আমি পাচ্ছি। এই কেনটা, এই কেনর আনসারটার জন্য এখন কিন্তু মানুষ আকাশিক রিডিং সম্পর্কে জেনেছে, এবং অবশ্যই এখন তারা সলিউশন নেয় আকাশিক রিডিং এর মাধ্যমে। তো এটাই মেইন ব্যাপার যে আকাশিক রিডিং মানুষকে মেন মানে রুট কজ, ধরো একটা প্রবলেম হচ্ছে কারো লাইফে, ঠিক আছে, মানে এক্সাম্পল বলছি, ধরো কারো লাইফে বারবার ব্রেকআপ হচ্ছে, রিলেশনশিপ ইস্যুস চলে এলো, ছেলেটি হয়তো খুব ভালো অথবা মেয়েটি হয়তো খুব ভালো, কিন্তু সে হয়তো দেখা যাচ্ছে সে লয়াল হতেই পারে, কিন্তু তার বারবার ব্রেকআপ হচ্ছে, বারবার একটা রিলেশনশিপ ভেঙে যাচ্ছে, বিয়ে পর্যন্ত এগোচ্ছে কিন্তু সেটাতেও ভেঙে যাচ্ছে। তখন কি হয়, এর একটা কিছু মানে পাস্ট কার্মা, কার্মিক অ্যাকাউন্ট হুম, বা কার্মিক ডেট কিছু একটা থাকে, হুম, যে কারণে তাকে হয়তো লেসনটা দেওয়ার চেষ্টা করছে যে তোমার এই জায়গাটা প্রবলেম আছে, তুমি এটাকে কিওর করো বা এই জায়গাটা তুমি ঠিক করো, তোমার আলটিমেটলি প্রবলেমটা সলিউশন আসবে। এবার সেই ব্যক্তি কি করছে, তখন আকাশিক রিডিং এর মাধ্যমে হয়তো একটা সেশন নিচ্ছে, ঠিক আছে, সেশন নেওয়ার পর আমি তখন প্রথম ফার্স্ট তার রিডিং এলো, তার আমি দেখলাম যে তার মেইন রুট কজটা কোথায়। এরকম অনেক অনেক ক্ষেত্রে এরকম কেস বেরোয় যে ধরো একটি ছেলে বা একটি মেয়ে তার পাস্ট লাইফে, সে ছেলে বা মেয়ে যাই থাকুক সেটা আমি বলছি না, কিন্তু তার হয়তো মাল্টিপল অ্যাফেয়ার্স ছিল, তাকে হয়তো কোনো একটি পার্টিকুলার ছেলে বা মেয়ে ভালোবাসতো, কিন্তু সে হয়তো তাকে কোনোভাবে হয়তো চিট করেছে, মাল্টিপল রিলেশনশিপ ছিল, যাদের সাথে ছিল তারা ধরো সেই সময় সাফার করেছে যে আমি একজনকে ভালোবাসলাম, সে আমাকে চিট করলো, এই লাইফে এসে কি হচ্ছে, তার মাল্টিপল রিলেশনশিপ ব্রেক হচ্ছে, ঠিক আছে, হুম। তখন তাকে লেসন হিসেবে কি দেওয়া হয়। হ্যাঁ, এবার একটা কোয়েশ্চেন আসে যে আমার কি হবে এটা জেনে, আমি আগের লাইফে যা করেছি করেছি, আমার এই লাইফে প্রবলেম হচ্ছে এটাই ফ্যাক্ট, আমি কি করবো আগের লাইফের কেস জেনে। জেনে এটাই করা যায়, যে সোলগুলো তোমার মাধ্যমে কষ্ট পেয়েছিল বা যে সোলগুলো সাফার করেছে তাদের কাছে ক্ষমা চাওয়া যায়, তাদেরকে লেট গো করতে বলা হয়, তাদেরকে এটা রিকোয়েস্ট করা হয় যে তোমরা মানে আমি ক্ষমা চাইছি, তোমরা আর এই কর্মাকে রিপিট করো না আমার সাথে। তখন কি হয়, একটা টাইম পিরিয়ড তো অবশ্যই থাকে, সেই টাইমটা ক্রস করার পর তারা নিজেরাই লক্ষ্য করতে পারে যে আস্তে আস্তে যে মেন মেন প্রবলেমগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে কমতে শুরু করে, তারপর আস্তে আস্তে স্মুথ হয়ে যায় ব্যাপারটা। এবং এটা শুধু রিলেশনশিপের ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রে হয় লাইফের, যেমন? কেরিয়ার, ফাইন্যান্স। কোনো একজন ব্যক্তি ধরো প্রচুর ইনকাম করেছে, প্রথম থেকে সে হয়তো খুব ভালো ফ্যামিলিতে বিলং করে, খুব ভালো ইনকাম করেছে, তার মা কিংবা বাবা কেউ একজন, কারো একজনের ডেথ হলো, হট করে দেখা গেল তার পুরো ফাইন্যান্সটা একদম পুরো মানে ডাউন হয়ে গেল, মানে বলতে পারো দেউলিয়া হয়ে গেল, ঠিক আছে। তখন দেখা যায় যে তখন অনেকেই আসেন এরকম বলেন যে দিদি বা ম্যাডাম এটা দেখতে চাই যে আমার ফ্যামিলিতে এরকম কেন হলো, আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, তো আমরা প্রথম থেকেই সৎ, আমরা মানে কখনো কারো ক্ষতি করবে এটা ভাবিও নি, তাহলে আমাদের সাথে কেন এরকম হলো। তখন দেখা যায় যে তার হয়তো পাস্ট কার্মা এরকম কিছু আছে, যে সে হয়তো সামহাও কারো কাছ থেকে কোনো ধার বা লোন নিয়েছিল, সেটা সে হয়তো শোধ করেনি বা সে হয়তো দেয়নি, এই লাইফে তার হাতে এসেও সেটা সেখান থেকে বেরিয়ে গেল। ওকে। তো এটাও তো হতে পারে, এটা কোনো না কোনোভাবে এটা আপনি বাধা দিচ্ছেন। ধরুন আপনি অনেকের তো ভবিষ্যৎও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। ধরুন আজকে আমার ভবিষ্যৎ যদি আপনি দেখেন, হুম, দেখা গেল যে আমার ৫ বছর পর একটা ডাউনফল আছে। হুম, আমি যদি এখন থেকে জিনিসটা ঠিক করি, তাহলে তো এটা হুম। আপনি কোনো না কোনোভাবে প্রাকৃতিকভাবে বাধা দিচ্ছেন না? প্রথম কথা বলি, ফ্রি উইল আর যেটা মানে লজ অফ নেচার সেটা হুম, কখনোই চেঞ্জ করা যায় না, ডেস্টিনি কখনো চেঞ্জ করা যায় না। তোমার যদি ডাউনফল লেখা থাকে, হুম, তোমার ডাউনফল কিন্তু হবেই। হুম, হয়তো দেখা গেল তোমার ধরো ১০০ টাকা তোমার কাছে আছে, তোমার ১০০ টাকাই চলে যাওয়ার কথা ছিল, হুম, তোমাকে একটা জিনিস দেখে মানে তোমাকে গাইডেন্স দেওয়া হলো যে তোমার কিন্তু নিয়ার ফিউচার এই ডাউনফলটা আসতে চলেছে, তুমি এখন থেকে কি করবে না, তোমার যে কর্মটা ছিল সেটাকে তুমি রিলিজ করো। তাহলে কি তুমি কোয়েশ্চেন করতে পারো তাহলে কি আমার ডাউনফলটা আসবে না? হ্যাঁ আসবে, কিন্তু ওই ১০০ টাকাটা হয়তো ১০০ পয়সা দিয়ে বেরিয়ে যেতে পারে, বুঝতে পারলে যেটা, কিংবা হয়তো দেখা গেল তুমি ১০০ টাকার জায়গায় হয়তো ২০০ টাকা ইনকাম করে রেখেছো, তোমার ১০০ টাকা ডাউনফল হোক না,
বুঝতে পারলে? মানে হুম, লস অফ নেচার কখনো চেঞ্জ করা যায় না। মানে তোমার যেটা ডেস্টিনি সেটা হবেই। তুমি রাস্তাটা চেঞ্জ করে ফেলতে পারো। বৃষ্টি পড়ছে, তুমি একটা ছাতা ধরতে পারো মাথায়। বৃষ্টি বন্ধ হবে না, তুমি ভিজবে না। তাহলে একটা জিনিস বলুন, আপনি যে আকাশিক রিডিং করেন, এখনকার দিনে অনেক রকম পরকীয়া হয়ে গেছে, হ্যাঁ। অনেক হুম, বেশি হুম, হচ্ছে। হুম। এবং সেখানে দাঁড়িয়ে এখন তাহলে এটা কি বোঝা যায় যে তারা, ছেলে বা মেয়ে, তার হুম। আগের পাস্ট লাইফে তারা এরকম কোনো কাজ করেছিল যার জন্য এই কলিযুগে বা এই সময়টা এত বেড়ে গেছে? প্রথমত হচ্ছে ধরো পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা কোনোভাবে জাস্টিফাইড নয় কোনো দিক দিয়েই। মানে তারা বলতেই পারে যে আমি কাউকে দেখিয়ে এসেছিলাম, আমার গার্লফ্রেন্ড এখন আমার তখনকার সোলমেট ছিল, সে বলে দিয়েছে। সেটা সে বলতে পারে তার দিক থেকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু বেরোয় যে হয়তো তার কোনো এরকম কোনো প্রবলেম ছিল বা ইস্যু ছিল। এত সে হয়তো, প্রবলেম হতে পারে? মানে এতজনের আগের পাস্ট লাইফে এত, না মানে না এখন হয় যদি না তো বেড়ে গেছে এতজনের, ব্যাপারটা। এতজনের হয় না তো। আমি কথাটা কি বলছি যে এটা অনেকে বলে যে হয়তো আমার কোনো পাস্ট ছিল ব্যাপার এরকম তার হ্যাঁ, জন্য হ্যাঁ। হয়েছে। আচ্ছা, তার সাথে এখন আরেকটা ব্যাপার আছে, তান্ত্রিক, তন্ত্র। হুম, তন্ত্র করে আমার বরকে কেড়ে নিয়ে চলে গেল, তন্ত্র করে আমার বউকে কেড়ে নিয়ে চলে গেল, এগুলোও আছে। এবার মানুষ তো শর্টকাট ওয়ে খোঁজে আনসার দেওয়ার জন্য, হুম। ঠিক আছে? যখন তার কাছে আনসার থাকে না তখন সে পুরো ইগনোর করে যায় ব্যাপারটা। বুঝতে পারলে? মানে কেউ যখন নিজে জানে যে আমি দোষ করছি তখন কিন্তু সে ইগনোর করবে। তা না হলে সে শর্টকাটে আনসার দেওয়ার চেষ্টা করবে যে এটা কিছু একটা ছিল ব্যাপার, আমার ওর সাথে ভীষণ টান আছে, ওর প্রতি আমার ভীষণ টান, কিন্তু কিছু একটা প্রবলেম ছিল আমার তার মানে সেই কারণে আমার এর সাথে রিলেশনশিপটা হয়ে গেছে। এটা জাস্টিফাইড কোনোভাবেই না, মানে আমি এটাকে প্রমোট কোনোভাবেই করছি না। কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এই জিনিস কিন্তু বেরোয় যে হয়তো আগের লাইফে সে হয়তো তার সাথে কোনো কার্মিক অ্যাকাউন্ট ছিল, সে হয়তো মানে কোনোভাবে সেই হয়তো অরিজিনাল ব্যক্তি ছিলেন এবং থার্ড পার্সন হিসেবে তার ওয়াইফ হয়তো মাঝখানে ছিল বা তার হাজবেন্ড ছিল, হুম, বা সেই ব্যক্তিও হতে পারে যে থার্ড পার্সন হয়ে এখন এসেছে, হুম। সেও হয়তো ছিল, এটাও হতে পারে। আসে, এরকম রিডিং আসে, অনেক সময়তেই আসে। তোমাকে একটা এক্সাম্পল দিই। আমার লাইফে আমি যখন প্রথম আকাশি রিডিং স্টার্ট করি ওই টাইমে একদম প্রথম দিকে একটা এই পরকীয়া রিলেটেড একটা কেস আমার হাতে এসেছিল। সেটা হচ্ছে একজন মহিলা আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন, ঠিক আছে? উনি আমাকে বললেন যে দেখুন দিদি, আমি রিলেশনশিপে আছি, আমার একজন বয়ফ্রেন্ড আছে, এই ব্যাপার তো, লাভারও বলতে পারেন। আমি বললাম হ্যাঁ, ভালো, বলুন কি প্রবলেম সেটা বলুন। উনি তখন আমাকে বলেছিলেন যে মানে আমার যিনি বয়ফ্রেন্ড আর কি, ওনার ওয়াইফ আছে। তো তখন এবার অবশ্যই আমি তখন মানে প্রথম মানে তখন আমার আকাশিক রিডিং এর এটা প্রথম কেস এরকম আর কি পরকীয়া রিলেটেড। তো আমি তখন ভাবলাম যে এটা এটা কিরকম একটা কেস, অদ্ভুত, আমি কি করে হ্যান্ডেল করব। তো যাই হোক, উনি বলেছিলেন যে আমার যে বয়ফ্রেন্ড ওনাকে আমার কাছে এনে দিন, মানে যদি ওনার ওয়াইফ জানতে পারেন আমাদের রিলেশনশিপটা তাহলে তো উনি মানতে পারবেন না, স্বাভাবিক। আর হয়তো ওনার বউ জোর জবরদস্তি করে হয়তো ওনার হাজবেন্ডকে টেনে নিতে পারে, ফলে আমি পাবো না। তো আমার দিকে একটু এনে দিন। এবার আমি তো তন্ত্র বা এই টাইপের ব্ল্যাক ম্যাজিক এইগুলো তো আমি কাজ করি না, তো ফলে আমি ওনাকে বলেছিলাম যে দেখুন এটা কি ব্যাপার সেটা আমি আগে দেখবো, না দেখে আমি শুধু শুধু কোনো রকম স্টেপ নেব না। তার আকাশিক রিডিং হয় এবং দেখা যায়, সত্যিই দেখা যায়, মানে আগের লাইফেও এনারা হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, মানে এনারা নয় কিন্তু, যে হাজব্যান্ড ওয়াইফ এখন এই লাইফে রয়েছে ওনারাই হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, ঠিক আছে? ইনি কিন্তু সেই লাইফেও বাধা দিয়েছেন এবং তিনি তখন এর বোন ছিলেন, মানে যে মহিলা ছিল তার বোন ছিলেন, মানে যদি সেভাবে দেখা যায় মানে তখন শালি ছিলেন। এই লাইফে সে এখনো পর্যন্ত সেইটাই চাইছে যে আমার মানে ওই সোল যদি আমি বলি তাহলে আমার দিদির যে হাজবেন্ড ছিল, তো নর্মালি যেটা হয় আর কি যে জামাইবাবু মানে একটা আলাদা রকম, শালির সাথে একটা আলাদা রকম ইয়ার্কি মজা, এর কাছে খুব সিরিয়াস ছিল ব্যাপারটা। ওকে। এই লাইফে কিন্তু ওর সেই এনার্জিটা কানেক্ট করেছে এবং ও তখন এই জিনিসটা চাইছে। ঠিক আছে, যদিও কেসটা আমি সেই সময়তে তো হয়নি কাজ কিছু, আমি ওনাকে বলেই দিয়েছিলাম যে দেখুন এই এই ব্যাপার, তো এটা যদি আপনি এই স্টেপ নেন তাহলে কিন্তু আপনার সর্বস্ব শেষ, মানে আপনার এই কর্মা যে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে আপনি নিজেও জানেন না। আর মানে এই তন্ত্রা বা এই প্রবলেমগুলো যেগুলো হয় না, এর মানে কর্মা কিন্তু খুব বাজেভাবে মানে ফায়ার ব্যাক করে, হুম। খুব বাজে ফায়ার ব্যাক। মানে ধরো শুধু যে সেই ব্যক্তি ফল ভোগ করছেন তা কিন্তু না, না। তার বাবা মা, ফ্যামিলির অন্যান্য মেম্বার্স, বাচ্চা, প্রত্যেকের কাছে যায় সেই মানে কর্মাটা। একটা জিনিস আমি আমার পার্সোনাল লাইফ দিয়ে আপনাকে জানতে চাইবো, যেটা হচ্ছে যে আমার কিছু বছর আগে হুম। আমার খুব সময়টা খারাপ যাচ্ছিল। যে কোনো বিষয় ধরুন, রিলেশনশিপ হোক, ফ্যামিলিগত হোক বা যে কোনো বিষয়ে আমার খুব ঝামেলা হচ্ছিল। ভাই, মা, বাবা, আরও বন্ধুদের সাথে আমার ঝামেলা হচ্ছিল। হুম।
কিন্তু বর্তমানে আমার ওই জিনিসগুলো আস্তে আস্তে স্মুথ হচ্ছে। তো কোনো না কোনোভাবে কি এটা আপনার কাছে কি মনে হয় যে এটা কি কোনো কার্মিক দোষ নাকি আগের জন্মের কিছু ছিল সেই জন্য এরকম হয়েছে? আগের জন্মের যে দোষ বলে সেটাকেই কার্মিক বলে অ্যাকচুয়ালি। ও, মানে এই জন্মের কার্মিক দোষটা না? না। তো এই জন্মে আমি কোনো যদি ভুল করে থাকি সেটাও তো হ্যাঁ, একটা। সেটা ধরো আমি বলছি তোমার আগের লাইফের যে কর্মগুলো ছিল, যে হুম কার্মিক অ্যাকাউন্ট ছিল, হুম। সেই কার্মিক অ্যাকাউন্ট শেষ হয়ে গেছে। কি করে? আমি বলছি এক্সাম্পল ধরো, হ্যাঁ। যে ধরো শেষ হয়ে গেছে, হুম তাহলে তুমি এই লাইফে প্রথম থেকে যেমন যেমন কর্মা করছো সেরকম সেরকমই পাবে, ভালো কর্মার ভালো, হুম খারাপ কর্মার খারাপ। হুম হুম হুম। কিন্তু তুমি কি শিওর যে তোমার আগের লাইফের প্রত্যেকটা কর্ম কমপ্লিট? না, আমি তো এটা জানি না। সম্ভব নয় কারো সম্ভব পক্ষেই না। জানা। হ্যাঁ। তাহলে এই লাইফে তুমি যেটা সাফার করছো সেটা ডেফিনেটলি কোনো না কোনো কার্মিক প্যাটার্ন, কোনো না কোনো কার্মিক ডেট, কোনো হুম না কোনো কার্মিক অ্যাকাউন্ট থেকেই ওটা আসছে। হুম হুম তুমি বলছো এক লাইফ, তোমার লাইফের একটা ফ্রেজ তুমি এরকম সাফার করেছো যে তোমার ফ্যামিলিতে প্রবলেম হয়েছে, হুম সেটা তোমার কার্মিকও হতে পারে, তোমার প্ল্যানেটারি কোনো পজিশনও হতে পারে, প্ল্যানেটের কোনো হুম। পজিশনও হতে পারে। বুঝতে পেরেছো? এটা এমন নয় যে বাড়িতে কোনো প্রবলেম হলো মানেই সেটা আমার হয়তো কোনো পাস্ট লাইফ থেকে আসছে, হুম। এরকমটা না। পাস্ট লাইফ থেকে আসছে, সেই লেসনটা তোমাকে কখন দেবে? যখন সেটা প্যাটার্ন ওয়াইজ হচ্ছে। কারো বাড়িতে প্রত্যেক দিন অশান্তি হয়, কোনো একটা ব্যক্তিকে নিয়ে অশান্তি হচ্ছে, সেই ব্যক্তিটা কোনোভাবেই বাড়ির লোকের কথা বুঝতে চাইছে না। হ্যাঁ। এরকম কেস হলে তখন কার্মিক থাকে ব্যাপার, কিছুদিনের হয়তো ডেট থাকে, ক্লিয়ার হয়ে যায়, ঠিক হয়ে যায়, এরকম হয়। ওকে। আর ম্যাম, আপনি বাস্তু ভিজিট করেন, হ্যাঁ। ওটার ব্যাপারে একটু যদি রাখেন, আপনার কাছে বাস্তুটা আপনি কিভাবে দেখেন? বাস্তু ভিজিট করার আমার কাছে ৩টে প্রসেস আছে। প্রথমত হচ্ছে কারো বাস্তুতে যেয়ে বাস্তু ভিজিট করা, যেটা নরমালি সবাই করে ম্যাক্সিমাম। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে মানে বাড়ির আকাশিক হয়, মানে আকাশিক রিডিং এর। বাড়ির হয় হুম, আকাশে? একদম। বাড়ি এবং কি পেট। করে, মানে এটা আমি প্রথমবার শুনছি, আমি মানে। আকাশিক রিডিং পেটস এর হয়, মানে কোনো পোষ্য থাকলে তার রিড করা যায়, বাড়ির রিড করা যায়, এমনকি প্ল্যান্ট, মানে যেগুলো প্ল্যান্ট থাকে না বাড়িতে, সেই প্ল্যান্টেরও রিড করা যায়, মানে গাছের পাতি কথায়। মানে কি মানে এই পদ্ধতিটা আমি ঠিক বুঝতে পারছি না, প্ল্যান্টস এর কি করে রিড করছেন? প্ল্যান্টসের রিড এই কারণে করা যায়, প্ল্যান্টসের রিড করা সব থেকে ইজি, মানে যখন আকাশিক শেখানো হয় কাউকে। আমার বাড়িতে আজকে প্ল্যান্টস আছে, আপনি একটু এক্সাম্পল দেখাতে পারবেন? হ্যাঁ, বলাই যাবে। এর মানে এই যে ধরো যদি কোনো একটা প্ল্যান্ট তুমি আমাকে দেখাও, তার মেইন জারটা কোথা থেকে এসেছে, কোন জায়গাকার হতে পারে, তার সয়েলটা দেখলে বোঝা যায়, বা তোমার হচ্ছে যে আকাশিক ওপেন করলে বোঝা যায় যে তার অ্যাকচুয়াল ফর্মটা কেমন ছিল, কোথা থেকে সে আজকে এইটুকু জায়গায় এসেছে, হ্যাঁ। তো বোঝা যায়। বাড়ির প্ল্যান্টের সাথে বাড়ির কোনো কানেকশন থাকে? নিশ্চয়ই থাকে, এনার্জি তো ক্যাচ করে সব থেকে বেশি প্ল্যান্ট। বাড়িতে মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু কেন রাখতে বলে? সে বাড়ির নেগেটিভিটি এনার্জি যেগুলো থাকে সেগুলো অ্যাবসর্ব করে, রাতে অক্সিজেনটাও দেয়, মানে তোমার এয়ার পিউরিফায়ারের কাজও করে, তো অবশ্যই বাস্তুর সাথে কানেক্টেড। বাহ। তারপর ম্যাম তো বাড়ি, ওই যে বললাম হুম যে বাড়ির আকাশিক রিড হয়, তো বাড়ির যখন আকাশিক রিড হয় তখন কিন্তু বাড়ির বাস্তুটাও ওই আকাশিকের মাধ্যমেই দেখা যায়। বুঝতে পারছো? মানে ধরো কোনো একজন ব্যক্তি আমার সাথে হয়তো কোনো এক্সওয়াইজেড কোনো প্রবলেম নিয়ে আমার সাথে কনসাল্ট করেছে। হুম এবার আমি যখন তার মানে সেই কনসালটেশনে যখন সেশনে বসেছি, আমি হয়তো দেখছি আমি হয়তো দেখছি যে ওনার চার্টে কোনো সেরকম, এই উনি যে প্রবলেমটা বলছেন এটা কিন্তু ওনার চার্টে নেই, ওনার আকাশিক রিডিংয়ে নেই। তাহলে কোথায় আছে? তখন বাড়ির রিড করতে হয়, বাস্তু দেখতে হয়। অনেক সময় বাস্তুর প্রবলেমের কারণেও আসে। এবার কি হয়, যখন বাড়ির আকাশিক রিড করা হয় তখন কিন্তু আমাদের চোখের সামনে, সত্যি বলছি, তুমি হয়তো বিশ্বাস করবে কিনা, করবে কিনা জানি না, যারা রিড করিয়েছে তারা জানে, তোমার রুম কোন দিকে, তোমার রুমের কালার কি, তোমার রুমে কি পর্দা আছে, কি কালারের ওয়ার্ড্রপ আছে, কি কালারের মেঝে, মেঝের ওপর কি কালারের তোমার হচ্ছে ওই কি বলে ওটাকে, পাপোশ বা এরকম টাইপের, সমস্তটা বলা যায়, সমস্তটা দেখা যায়, প্রত্যেকটা কালার দেখা যায়, প্রত্যেকটা জিনিস দেখা যায়। ইভেন সব থেকে মেন, যদি বাড়িতে কোনো এন্টিটি থাকে, আনওয়ান্টেড এন্টিটি, তাহলে তাকে সব থেকে প্রথম দেখা যায়। আপনি দেখেছেন? অবশ্যই দেখেছি। এবং বাড়ির আকাশিক রিড করে মানে এমনও হয়নি যে বাড়িতে কোনো এন্টিটি নেই কারো বাড়িতে, মানে হয়তো কারো রিড করেছি। এবার দেখো, ১০০ জনের মধ্যে ১০০ জনই তো রিড করাতে আসে না, না। ৫ জন আসবে, কিন্তু সেই ৫ জন কেন আসবে? প্রবলেমে পড়ে তবেই আসবে। হুম প্রবলেম তারই থাকবে যার কোনো প্রবলেমের কারণ আছে, তার কারণ বাড়িতে বসে আছে কোনোভাবে, তার রিড করলে ডেফিনেটলি তাকে দেখা যাবে, দেখা যায়ও, 90% কেসেস দেখা যায়। একটা এক্সাম্পল দিন না।
একটা এক্সাম্পল বলতে দেখো, আমি রিসেন্টলি একজনেরই মানে ওনার একটু শারীরিক প্রবলেম ছিল, ঠিক আছে? যখন ওনার শারীরিক প্রবলেমটা কেন হয়েছে এটা যখন আমি আনসার খুঁজতে যাই, তখন সবার প্রথম আমার মাস্টার্স আমাকে বলেন যে এর প্রবলেম কিন্তু বাড়িতে আছে, এর প্রবলেমটাই বাড়িতে আছে। এনার শরীরে কোনো মানে তুমি এনার অরা রিড করে কিছু পাবে না, তোমাকে ওর বাড়ি চেক করতে হবে। আমি তার কাছে পারমিশন নিই, কেননা আমাদের ধরো রিড করতে গেলে সবার প্রথম পোর্টাল লাগে, মানে বাড়ি রিড করতে গেলেও না বাড়িতে পোর্টাল লাগে। যেমন দরজা ছাড়া আমরা ঘরে ঢুকতে পারবো না, সেরকম আমরা আকাশিক রিডিং এ পোর্টাল না হলে কিন্তু আমরা সেখানে এন্ট্রি নিতে পারবো না। সোজা কথা, কিছু কিছু পোর্টাল থাকে। মানে আপনি নিজের বাড়িতে বসে আমার বাড়ির একদম বলে দিতে পারবেন? একদম 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 100%। মানে ইভেন ধরো বাড়ির যে স্ট্রাকচার, হ্যাঁ। সত্যি বলছি, মানে বাড়ির যে স্ট্রাকচার সেটা পর্যন্ত চলে আসে। মানে তোমার ঘরের সামনে বারান্দা আছে, হুম। সেই বারান্দায় দোলনা আছে কি নেই, তোমার জানলার পাশ দিয়ে কোনো পাইপ নেমেছে কি নেই, সেটাও কনফার্ম। এবং আমরা যেটা দেখি সেটা অবশ্যই সামনের ব্যক্তিকে বলে আমাকে কনফার্ম করতে হয় যে আচ্ছা আপনার বাড়ি কি সামনে এরকম একটা স্লিপ আছে, আপনার বাড়ির সামনে কি এতটা জায়গা আছে, এখানে কি দু সাইডে দুটো গাছ আছে, এটাই কি আপনার বাড়ি, আমি যেটা দেখছি সেটাই কি আপনার বাড়ি। উনি কনফার্ম করবেন তবে আমি মানে পোর্টালে ঢুকবো, না হলে তো আমিও আনওয়ান্টেড ও কারো বাড়িতে পারমিশন ঢুকতে। লাগে আপনার? অবভিয়াসলি, অবভিয়াসলি। দেখো, একটা আকাশিক রিড মানে হচ্ছে আকাশিক বুক, মানে সেটা হচ্ছে তুমি নিজে, বুঝতে পেরেছো? মানে সামহাও তোমার ব্যাংকের পাসওয়ার্ড, তো সেখানে তুমি পারমিশন না দিলে কি করে খুলবে? আর্কেঞ্জেল আমাকে পারমিশন দেবেন না তো। বাপরে। মানে বাড়ির আকাশিক রিড করতে গিয়ে এটা আমার এক্সপিরিয়েন্স যে মানে আমি ওই ব্যক্তি যখন উনি বললেন, আমার মাস্টার যখন বললেন যে এনার যে মেইন প্রবলেম সেটা ওনার বাড়িতে আছে, ওনার শারীরিক কিন্তু শরীরে কোনো অওরাতে কোনো প্রবলেম নেই বা চাকরাস কোনো ডিসব্যালেন্স নেই, ঠিক আছে। আমি ওনার বাড়ির ওপেন করব, বাড়ি ওনার হাজব্যান্ড, মানে বাড়ির যিনি ওনার সেটা হচ্ছে ওই ব্যক্তির হাজব্যান্ড, মানে ওই মহিলাটির হাজব্যান্ড। ওনার কাছ থেকে পারমিশন নেওয়া হলো, কেননা ওনার ছাড়া পারমিশন কেউ দিতে পারবে না। ওনারকে কল করে ওনার পারমিশন নেওয়া হলো, দিয়ে বাড়ির আকাশিকটা ওপেন করা হলো। সবার প্রথম আমি বাড়িতে ঢুকছি, সবার প্রথম যে ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালেন তিনি হচ্ছেন একজন খুবই বয়স্ক ভদ্রলোক, মানে মোটামুটি ৮০-৮৫ এরকম বয়স তার অবশ্যই হবে। মাথায় চুল নেই, একটাও চুল নেই, পইতে পড়ে আছেন। আমি দেখে মানে যে ব্যক্তি আমার সামনে এসেছিলেন, যে মহিলা এসেছিলেন, ওনাকে আমি বললাম যে আমি এরকম একজন ব্যক্তিকে দেখছি, উনি কে? তখন উনি বললেন হাইটটা কিরকম হবে ম্যাডাম? আমি বললাম খুব যদি হয় তো 5 ফুট 10-11 এরকম হবে। তো উনি নর্মালি লুঙ্গি পরে আছেন, মানে ইয়ে পরে আছেন, গেঞ্জি পরে আছেন, কিন্তু পইতে আছে আমি দেখতে পাচ্ছি, আর ওনার মাথায় কিন্তু চুল টুল কিছু নেই। তখন উনি বললেন যে একটা ছবি দেখিয়ে বললেন দেখুন তো এটা কিনা। তখন দেখলাম যে ওটা ওনার শ্বশুরের ছবি, এবং যেটা এক্স্যাক্টলি আমি দেখেছি একদম ওই অবয়ব, মানে চোখ মুখ বা স্কিন কালার তো দেখা যায় না, পুরো তার এনার্জি ফর্মটা দেখা যায়, কিন্তু এক্স্যাক্টলি ওই ব্যক্তিটাই। আমি তখন বললাম আচ্ছা ইনি। উনি কিন্তু বাড়িতে তখনও প্রেজেন্ট, উনি তার বোধহয় 13 বা 14 বছর আগে মারা গেছিলেন, উনি তখনও বাড়িতে প্রেজেন্ট। এবার আমি যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছি যে আচ্ছা আপনি এখনো এই বাড়িতে কেন, এত বছর পরে এই বাড়িতে আপনি কেন, তখন উনি আমাকে ডাইরেক্টলি বলছেন যে আমার কোনো কাজই ঠিকঠাক মতো হয়নি। মানে কোনো এন্টিটিকে যখন দেখা যায় সবার প্রথম তাকে জিজ্ঞাসা করতে হয় যে তুমি এখানে কেন আছো আর তুমি মুক্তি পেতে চাও কিনা। যদি সে বলে যে হ্যাঁ আমি মুক্তি পেতে চাই, তাহলে তাকে জিজ্ঞেস করা হয় যে কি করে, কি দিলে তুমি মুক্তি নেবে বলো, বা কি পেলে তুমি চাও তুমি চলে যেতে। সে বলে দেয় যে আমার এইটা চাই, আমার ওটা চাই, আমার এই জিনিসটা দিয়ে দিলে আমি চলে যাব, সেটা আলাদা। তো এই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন এখানে এতদিন আছেন, উনি বলছেন যে আমার কোনো কাজই ঠিকঠাক মতো হয়নি, আমি কি করে যাব, আমার এত বড় ঘর, এত কিছু, আমার ছেলে মেয়ে সন্তান, নাতি নাতনি সবাই রয়েছে, আমি কি করে যাব। ঠিক আছে। তখন আমি ওনার ওয়াইফকে, মানে যিনি ছিলেন আমার সামনে, ওনাকে আমি বললাম যে আচ্ছা আপনি একটা কথা বলুন তো, উনি যখন মারা গেছিলেন তারপর কি ওনার শ্রাদ্ধ শান্তি কাজকর্ম সমস্ত কিছু একদম নিয়ম মাফিক হয়েছিল? তখন উনি বলছেন দেখুন ঘটনাটা তো আজ থেকে 13 বছর আগেকার, তখন আমার হাজব্যান্ড চাকরি করতেন, তো চাকরি সূত্রে তিনি বাইরে থাকতেন, ফলে আমিও বাইরে থাকতাম। তো যা কাজকর্ম বাড়ির লোক, মানে আমরা আমাদের যেটুকু করার সেটুকু নিয়ম রক্ষা করেছি, আমরা কিন্তু পুরোটা করতে পারিনি। মানে আমরা আসতেও পারিনি, সেভাবে কিছু করতেও পারিনি, আমরা বাইরে ছিলাম, বাইরেতেই যেটুকু যা পসিবল হয়েছে সেটুকু করেছি, তো করিনি আমরা পুরোটা। উনি স্বীকার করলেন যে আমরা পুরোটা করতে পারিনি। তখন এই ভদ্রলোককে জিজ্ঞেস করা হলো যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি ওনার মেন যা প্রবলেম এই কারণে হচ্ছে, তো ঠিক আছে আপনি বলুন যে
কি হলে আপনি খুশি হবেন বা কি পেলে আপনি চলে যাবেন? তখন উনি বলছেন যে, "ওনাকে বলো আমার আমার নাম করে পিণ্ড দিতে।" এখন তো ওনারা এখন এই রিসেন্টলি একদিন আমার সাথে কথা হয়েছে। হুম। একদম ফিট আছেন, বাহ! একদম ঠিক আছেন। যেটা ওনার স্পন্ডালাইটিস বলছিল সবাই, মানে হ্যাঁ, ঘাড়ে হ্যাঁ, হ্যাঁ। পিঠে, তো একদম ঠিক আছেন এখন। কোনো প্রবলেম নেই আর। বাহ! মানে মানুষ এরকম কিছু, কিছু মানে অনেকে হয় এরকম বলুন যে একটা বাড়ি বা একটা ভিটে সে বানিয়েছে অনেক কষ্ট করে হুম, এবং সেখানে সে থাকছে। মানে থাকতো একটা সময় পর্যন্ত। হুম, তারপর একটা মায়া তার প্রতি জড়িয়ে যায়। সে ঠিক, সহজে ছাড়তেও পারে না। ঠিক। হুম, পারে না তো। আর যারা পারে না, বিশেষ করে যারা কনফিউজড হয়ে যায়, মানে আফটার ডেথ, যে স্পিরিট খুব কনফিউজড হয়ে যায়। কনফিউজটা কেন? মানে সে কি চায়নি যে আমি মারা যাবো? হ্যাঁ, অবশ্যই, কে চায়? মানে একদম, যদি আমি বৈষ্ণব বলি বা একদম একদম যারা হচ্ছে কৃষ্ণ প্রেমে লীন হয়ে গেছে, তারা ছাড়া কে চায় মৃত্যুবরণ করতে? কেউই চায় না। মানে এটা ঠিকই। মানে এটা একদম লাস্ট মোমেন্টে গিয়ে, মানে হয়তো এরকম অনেক সময় হয় যে তার হয়তো অনেক কিছু চাহিদা ছিল, হুম। যে আমি বাড়ি করব একটা, বা বাড়ি করেছি আমি ভোগ করব। হ্যাঁ, বা বাড়িতে রং করব, মানে স্পেশালি হচ্ছে বাড়ি হয়ে গেছে, আমি বাড়ি হুম, ইন্টেরিয়র করব, হুম, আমার ছেলে মেয়ে আছে তার জন্য আমি এটা করব, আমার নাতনি ধুমধাম করে বিয়ে দেব, তার এই করব এই করব, অনেক কিছু ডিজায়ার থাকে তো হুম, মানুষের। হুম, হুম। মাঝখানে হঠাৎ করে সে হয়তো কোনো কারণে ডেথ হয়ে গেল, বিশেষ করে হার্ট অ্যাটাক, বাবা! কার্ডিয়াক অ্যারেস্ট, এটা খুব মানে মারাত্মক, হয়তো কোনো কারণে ওনার ডেথ হয়ে গেল। এবার উনি তো তখন ওনার বডিও দেখতে পাচ্ছেন, নিজেকেও দেখতে পাচ্ছেন, উনি তখন কনফিউজ যে এটা কি হলো, এটা কি হলো। দেখবে মানুষের শরীরে তো এরকম ফেস করেছেন? কিরকম মানে ফেস। যেটা বললেন আপনি যে উনি যে নিজেই কনফিউজ হয়ে নিজের স্পিড নিজের বডি যখন দেখছে, হুম। সে নিজে কনফিউজ হয়ে যাচ্ছে। এটা আপনি মানে কাউকে মানে পেয়েছেন কোনো আহ, আকাশবাণী না, থেকে? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, এগুলো পুরোটাই গরুর পুরাণ অনুযায়ী, মানে আমি যে কথাটা বললাম হ্যাঁ, এখন, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে পুরোটাই গরুর পুরাণ, হুম, যেরকম হুম, ভাবে হুম, আমাদের বর্ণিত আছে সেটা আমি বলছি। হুম, হুম, হুম। এইভাবে তো ধরো কেউ মারা গেছে, দুম করে সেখানে আমরা গিয়ে কারো ওপেন করলাম, রিড না, না, করলাম, না, এটা তো না। হয় না, 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 না। সৌভাগ্যও আমি হয় না, আমি দেখাও সেটা হয় না। বলছি না। এরকম কি কোনো স্পিরিট আপনি পেয়েছেন বা সে হুম, হুম। আপনাকে বলছে যে আমি চাইনি এটা মৃত্যুটা হোক আমার। কিন্তু এটা একটা কেস, এরকম না যে কেউ কনফিউজড হয়ে আছে, হুম, হুম, এরকম হুম। কোনো কেস দেখিনি, তবে কনফিউজ যখন হচ্ছে তখন তো হতে পারে ১-২ দিন হবে। এক দুদিন না, মোটামুটি ধরো, মানে প্রথম ফ্রেজে বলতে গেলে মোটামুটি 13-14 দিন, মানে আমাদের, মানে আর্থ স্পেস টাইম অনুযায়ী 13-14 দিন এই কনফিউশনটা কিন্তু চলে থাকবে, এটা থাকবে। থাকে। তারপর গিয়ে আর দেখুন তারপর থেকেই তো সমস্যাগুলো শুরু হলে তখনই তো আপনাকে ডাকবে বা আপনার নাম্বার যেটা আছে আলটিমেটলি সেটা কল করবে। প্রবলেমটা কখন শুরু হয় জানো? আমাদের এখানে 1 বছর, মানে ধরো থার্ডের পর, মানে ফোর্থ টু সেভেন্থ ডাইমেনশনে, এখানকার 1 বছর সমান ওখানে কিন্তু একদিন। বুঝতে পারছো কোন জায়গায় আমাদের এখানে বাৎসরিকটা হয়, কোন রিচুয়ালে আমাদের বাৎসরিক হয়, বুঝতে পারছো? এটি গরুর প্রণাম হিসাবে বলছেন? একদম গরুর পুরাণ প্লাস আমাদের আকাশিক মাস্টার্সের যিনি যেরকম আর কি ওনার ফর্মুলা, সেই অনুযায়ী বলছি। আমাদের ১ বছর আমাদের ১ দিন। ইয়েস। কিভাবে একটু আমাকে বলবেন? মানে ওরা কি মানে কিভাবে ওনারা ভাবছে যে এটা ১ বছর যেটা আমাদের জন্য সেটা তাদের কাছে ১ দিন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে টাইম, আমাদের শুধু পৃথিবী ছাড়া আর কোথাও টাইম জিনিসটা এক্সিস্টই করে না। সূর্যকে একবার প্রদক্ষিণ করাটাকে ওরা কাউন্ট করে। হ্যাঁ, হ্যাঁ, তো সেই হিসাবে যদি একবার কাউন্ট হয়, হুম, ঠিক আছে, মানে ধরো একবার পুরো কাউন্ট করছে, মানে হুম, একবার পুরো হুম, রাউন্ড হুম, হুম, হলো কাউন্ট করছে, এইভাবে হুম। ওরা টাইমটাকে ক্যালকুলেট করে, যে হিসাবে আমাদের এখানে 365 দিন সমান, ওখানে একদিন হয়। আর ঠিক এই কারণেই যারা সুইসাইড করে তাদের কষ্ট অনেক বেশি হয়, কেননা ধরো এখানে তার মোটামুটি ধরো, আমি বলছি তার আরো সে 15 বছর বাঁচতো, হুম। তাহলে ওখানে গিয়ে তাকে 15 বছর বাঁচতে হবে, তো এটাও তাহলে তো হতে পারে তার ডেস্টিনি। না, কখনোই সুইসাইড ডেস্টিনি হয় না, সুইসাইড ফ্রি উইল চোজেন হয়। কোনো ভুল হচ্ছে না আপনার? কেন? কারণ দেখুন আমি আপনাকে মানে হ্যাঁ, বলুন কাউন্টার বলুন, করছি না। না না, মানে নিশ্চয়ই কাউন্টার না করুন, আমি চাইছি। হ্যাঁ, মানে আমি কেন এটা বলছি কারণ আমি অনেক জ্যোতিষী বা অনেক তান্ত্রিকদের সাথে হুম, কথা হুম। বলেছি যখন, সবকিছু বলে তারা লেখা আছে। হ্যাঁ, অবশ্যই, আমিও কিন্তু বিশ্বাস করি কিন্তু এই যে 100%। আত্মহত্যাটা তো লেখা আছেই বলতে না, গেলে। একদম না। আমি তোমাকে এক্সাম্পল দিই, বলে জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে, হুম, বলে তো, তার মানে কি, জন্মটাও ডেস্টিনি, মৃত্যুটাও ডেস্টিনি, হুম, রাইট? এটুকু কনফার্ম। ভগবান, আমি যদি ধরে নিই যে ভগবান একজন ব্যক্তি, সাপোজ, উনি কিন্তু জন্মের জন্য একটা পোর্টাল দিয়ে রেখেছেন,
মায়ের শরীরে, বুঝতে হুম পারছো? হুম তা বলে কি এখন সি সেকশন হচ্ছে না? তাহলে কি সি সেকশনটাও ডেস্টাইন্ড? ঠিক। ডেস্টিনেশন দিয়ে রাখেন, কিন্তু ফ্রি উইলে উনি বাধা দেন না। উনি ডেস্টিনেশনটা দিয়ে রেখেছেন তোমার জন্ম হবে। এবার তোমার মা বাবা তোমার নর্মাল ডেলিভারি করাবেন নাকি সি সেকশন করাবেন সেটা কিন্তু তোমার মা বাবার ফ্রি উইল। ডেস্টিনেশন তোমার জন্ম, কিভাবে জন্মাবে সেটা কিন্তু উনি বলে দেননি। ডেস্টিনেশনটা তোমার মৃত্যু। তুমি যদি নর্মাল ভাবে বেঁচে থাকো নর্মাল ভাবেই মৃত্যু হবে। যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় হুম সেক্ষেত্রে প্রশ্ন কিন্তু কমপ্লিট আলাদা। সেক্ষেত্রেও ভগবান কিন্তু বলে না যে তুমি ওখানে গিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়বে আর তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তুমি মারা যাবে, এটা কিন্তু উনি বলেন না। এটা শোলের নিজস্ব প্ল্যান থাকে যে আমার এই জিনিসটা হলে একটা কোনো XYZ কিছু একটা কাজে লাগবে। আমার অ্যাক্সিডেন্টাল ডেথটা আমি ধরে নিচ্ছি, আমার হোক, আমি চাইছি, আমি কন্ট্রাক্ট সাইন করলাম। কিন্তু তাই বলে সুইসাইড কিন্তু ডেস্টাইন্ড নয়। সুইসাইডটা সেই সোলের ফ্রি উইল, সে নিজে চুজ করেছে যে আমি আমার নর্মাল ডেথ পর্যন্ত যাব না, আমি এখানেই চাইছি আমার জীবনটা শেষ হয়ে যাক। সেটা কিন্তু ভগবান সৃষ্টি করেননি, এবং ভগবান কখনোই কারো মানে তার ফ্রি উইলে ওই সুইসাইড জিনিসটা কখনো লেখেই না। কি জানি তাহলে। ডেস্টিনি এক হতে পারে, পোর্টাল কিন্তু আলাদা হবেই। এটা আমি আজকে নতুন একটা জিনিস শিখলাম, মানে আত্মহত্যা করাটা না, ফ্রি উইল এটা তো। একদম। ম্যাম আপনি স্পেল কাস্টিংও করেন, সেই হুম। ব্যাপারটা যদি একটু বলেন। দেখো, স্পেল কাস্টিং হচ্ছে, স্পেল মানে হচ্ছে কিছু জিনিসকে বলা, আর কাস্টিং মানে হচ্ছে সেটাকে কাস্ট করা। ঠিক আছে, মানে কিছু শব্দ কিছু জিনিসের মাধ্যমে কোনো জিনিসকে অ্যাচিভ করা, এটা হচ্ছে স্পেল কাস্টিং এর মেন কাজ। কিরকম আমি তোমাকে বলি, ধরো তুমি কাজ করছো, তুমি চাকরি করছো বা তুমি বিজনেস করছো। আমি মানে মেইনলি বিজনেসের কথাই বলি। ধরো তুমি বিজনেস করছো, তুমি দেখলে যে তুমি ভালো রকম ইনভেস্ট করেছো, একটা ইনফ্রাস্ট্রাকচার ভালো তৈরি করেছো, কিন্তু তোমার ক্লায়েন্ট হচ্ছে না, সামহাও কোনো কারণে তোমার ক্লায়েন্ট হচ্ছে না। এবার তুমি একটা ওয়েলথ মানে যেটা তোমার স্পেল কাস্টিং হয়, মানে ওয়েলথ অ্যাট্রাক্ট করার জন্য বা ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করার জন্য সেই স্পেলটা ধরো তুমি করলে। ঠিক আছে, করলে তার 3 বা 4 দিন বা 5 দিন পর থেকে, হ্যাঁ অবশ্যই তোমাকে বিলিভ রাখতে হবে মানে হায়ার মানে অথরিটি যিনি আছেন ওনার উপর। তুমি স্পেল করলে, তারপর দেখলে যে তোমার ক্লায়েন্ট আস্তে 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 করে হতে শুরু করলো। তুমি চাইলে কখনো 1 ক্যান্ডেল থেকে ওটা শিফট করে 2 ক্যান্ডেলসে করলে, কখনো 3 ক্যান্ডেলসে করলে। বুঝতে পেরেছো? মানে মাল্টিপল অ্যাট্রাকশন, মানে বিভিন্ন জায়গা থেকে যাতে ক্লায়েন্ট আসে, যাতে আমার বিজনেসটা আরো বড় হয়, যাতে আরো এরিয়াটা বাড়ে। সেম অ্যাজ ইট ইজ ধরো চাকরির ক্ষেত্রে। ঠিক আছে, আমার আমি রিসেন্টলি। একটা জিনিস চাকরিটাতে যুক্ত, আমি আপনাকে জিজ্ঞেস করি, ধরুন আমরা পডকাস্ট করছি, এটাও তো আমাদের একটা বিজনেস। অবশ্যই এর জন্য কোন ক্যান্ডেল ইউজ করব? এর জন্য অবশ্যই তুমি গ্রিন ক্যান্ডেল ইউজ করতে পারো। গ্রিন মানে হচ্ছে তো আপনার ওয়েলথ। রাহু। না, গ্রিন মানে রাহু না, গ্রিন গ্রিন মানে মানে হচ্ছে বুধ। বুধ। বলছো, বলছি আমি, কথা বলছো, কথা বলা। কথা বলছো, ওয়েলথ অ্যাট্রাক্ট করছে। ওকে, বুঝতে পেরেছো? এটা কিভাবে ইউজ করব? যদি মানে আমি একটা গ্রিন কালারের একটা মোমবাতি নিয়ে ধরো এলাম। এটা তো প্রফেশনালদের কাজ, হুম ধরো এটা আমাদের কাজ, ধরো হুম আমাদের এটা সম্পর্কে জানতে হয়, বা স্পেল কিভাবে করা হবে, স্পেলটা কেন করা হবে, কোন সময় করা হবে, তার জন্য পোর্টাল লাগে। ওই যে হুম সেম, হুম 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 পোর্টাল ছাড়া কাজ হয় না। ইউনিভার্সাল কাজ মানেই পোর্টাল লাগবে, সোজা কথা। হুম। পোর্টাল থাকলো, স্পেল কাস্টিং স্টার্ট হলো। ঠিক আছে, একটা ক্যান্ডেল বা 2টো ক্যান্ডেল দিয়ে কাজ হলো। ক্যান্ডেলের মধ্যে কোনো শার্প অবজেক্ট, ছুরি বা ধরো কাঁচি, বা কোনো আমাদের কাছে কিছু স্পেশাল এলিমেন্টস টুল থাকে আর কি, যেগুলো খুব শার্প অবজেক্ট, মানে কাউকে দিলে একদম সে শেষ। ঠিক আছে, মানে কারো হাতে লেগে গেলে কেটে যাবে হাত, তাই এতটাই শার্প। তো সেটা দিয়ে ওই ক্যান্ডেলের গায়ে কার্ভিং করা হয়। হুম কিছু সিম্বলস থাকে, সেই ব্যক্তির নাম থাকে, তার ডেট অফ বার্থ থাকে, তার হুম গোত্র থাকে। হুম তারপর আমাদের স্পেলটা থাকে, যে কি কারণে এই স্পেলটা আমি করছি, বা কোন এঞ্জেলকে কল করে আমি স্পেলটা করছি। বুঝতে পারছো? তার মধ্যে ইউনিভার্সাল সাইন থাকে, ইনফাইনাইট যে সাইন, হুম হুম। ইনফিনিটি সাইন, সেই সাইন থাকে। তার মধ্যে আরো স্পেশাল কিছু জিনিস থাকে যেটা আমি বলছি না। না এগুলো সেটার জন্য ফোন করতে হবে, নাম্বার এটার জন্য দেওয়া আছে। বুকিং করতে হয়, হ্যাঁ বুকিং করতে অবশ্যই। ফোন নাম্বার দেওয়া আছে, ফোন হুম। করতে হবে যারা যারা বিজনেস করছে। সবকিছু বলবে না এখানে, ঠিক আছে? তো তারপর মানে যদি ধরুন আমি যে কোনো বিজনেসে আপনাকে যদি ফোন করা হয় হ্যাঁ, হ্যাঁ। আর আপনাকে যদি বুকিং নেওয়া হয়, তাহলে আপনি আকাশিক রিডিং করে তো দেখবেন। তার না, ধরো
মানুষের না, আমি এটা প্রবলেম জাস্ট, অ্যাকর্ডিং আর কি হ্যাঁ সেটা তো ঠিকই, মডালিটিটা চুজ করে দেওয়া হয়। একদমই ঠিক। ধরুন কেউ বিজনেস করতে চাইছে হুম, এবং বিজনেস শুরু করেছে, যে কোনো লাইনে হতে হুম, পারে, হুম, তো তারা খালি যদি ফোন করে তাহলে তো আপনার পুরো ডিটেলস আপনি তাকে কিভাবে বিজনেস বাড়াতে পারে হুম, বা হুম, কিভাবে হতে পারে সবই হুম, বলে দিতে পারবেন। একদম ঠিক আছে একদম। ম্যাম, আপনি চাকরির ব্যাপারে কিছু বলছিলেন, সেটা একটু বলুন। হ্যাঁ, তো একজনের রিসেন্টলি এটা কেস আর কি। যারা আমার পার্সোনাল ফেসবুকে বা কোথাও অ্যাটাচড আছেন তারা হয়তো জানবেন। এই রিসেন্টলি আমারই এক বান্ধবী, তো ওর একটা ড্রিম জব ছিল আর কি, মানে একটা ড্রিম কোম্পানি ছিল। তো সেখানে ও চেষ্টা করছিল অনেক মানে দিন ধরে। কিছুদিন আগে উনি পোস্ট করেছে আপনাকে ট্যাগ করে, এক্স্যাক্টলি, হ্যাঁ আমি দেখেছিলাম ওটা। হ্যাঁ হ্যাঁ। তো ওই ফ্রেন্ডের যেটা হয়েছিল, ওর একটা ড্রিম কোম্পানি ছিল আর কি। হুম সে অলরেডি একটা কোম্পানিতে কাজ করছে এবং সে চাইছিল তার একটা ড্রিম কোম্পানি আছে, সেখানে আমি মানে কোনোভাবে আর কি হলে আমার খুব ভালো হয় আর কি। স্বাভাবিক, সবার থাকে একটা তো ড্রিম লেভেল থাকেই যে আমি ওই লেভেলটা রিচ করতে চাই। ওর ক্ষেত্রেও সেটাই। তো ও একদিন আমাকে এই ব্যাপারটা জানায় যে পল্লবী, তোর এই টাইম হলে আমার সাথে কথা বলিস, এই ব্যাপার। বললাম ঠিক আছে। আমি বললাম যে দেখ, তুই একটা কাজ করতে পারিস, স্পেল কাস্টিং করা। কেননা এই ক্ষেত্রে তোকে সব বলা যাবে, মানে তোর আকাশিক রিডিং করে তোর কি ডেস্টিনি, কোথায় যাবি, সব তোকে বলা যাবে। কিন্তু এই তুই যে এখন স্টেটটা বলছিস, এবং এখানে সব থেকে স্পেল কাস্টিং এর মেন কারণ হচ্ছে যে ওর এফোর্টটাও ভীষণ ছিল। ও ভীষণ এফোর্ট দিয়েছিল কাজটার জন্য। তখন আমি ওকে বলেছিলাম তুই স্পেল কাস্টিং করা, মোটামুটি ৩-৪ দিনের মধ্যে তুই রেজাল্ট পেয়ে যাবি। 3-4 দিন? ইয়েস, ৩-৪ দিনের মধ্যে তুই হয় রেজাল্ট এটা? পাবি। এক্স্যাক্টলি, মানে এটা টাইম থাকে মোটামুটি ৩ দিন থেকে ৩ মাস। মানে যার যেরকম ক্রাইটেরিয়া থাকে সেটা তার আপনি বলে সেরকম। দেন? ওটা মোটামুটি আমরা স্পেল কাস্টিং এর সময় বুঝতে পারি যে কতক্ষণ লাগতে পারে বা কত দিন লাগতে পারে। ঠিক আছে, ওটা কাস্টিং আসে, মানে ধরো একটা মোমবাতি হুম পুরো গলে যাওয়ার পর, নর্মালি আমরা মোমবাতি কিরকম দেখি, গলে যায়, সাইডে গোল হয়ে ছড়িয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে কয়েকটা ছবি তুমি চাইলে আমি তোমাকে দেখাবো একদম স্পেল আমি কাস্টিং এর। স্ক্রিনে দিয়ে দেবো, আপনি একদম পাঠিয়ে রাখবেন। একদম। স্পেল কাস্টিং যখন হয়ে যায় না, হ্যাঁ হ্যাঁ। এমন ধরনের মানে ওরা কাস্ট ছেড়ে যায়, মানে এমন 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 কিছু সিম্বল ছেড়ে যায় উপরে, যেটা আমরা কমিউনিকেট করি, আমরা কিছু সিম্বলস এর ওই মানেগুলো বুঝি, তো হুম। দেখলে আমরা বুঝতে পারি যে এটার কি রেজাল্ট আসতে চলেছে। মানে এই স্পেল কাস্টিংটা যে হয়ে গেল, তার কি রেজাল্ট আসতে মানে ধরুন চলেছে। আমি করলাম, আমি ওটা ছবি তুলে আপনাকে পাঠালাম। তুমি করতে পারবে যদি তুমি প্রপার ওয়েতে করো। হ্যাঁ মানে ধরুন আমি হ্যাঁ বাড়িতে হ্যাঁ, করছি, আপনি নিশ্চয়ই। যেমনি আপনার বন্ধুকে বলেছিলেন একদম। যে এরকম করে কর, তো 3 দিন। না, আমি করেছিলাম। ও, ওটা হয়ে আপনি আমি করেছেন? করেছিলাম স্পেল কাস্টিং, আমি করি। আমি নিজে করি, আমার নিজের ঘরে পুরো সেট আপ, আমি পুরো ওখানে করি। মানে আমার ওখানেই এঞ্জেল কর্নার আছে, আমি ওখানে কাস্টিং বাহ! করি। তার নাম সমস্ত কিছু ডিটেলস দিয়ে, ইভেন শুধু ক্যান্ডেল না, তার সাথে কিছু অয়েলস লাগে, কিছু হার্বস লাগে। হুম, হুম, ঠিক আছে, সেগুলো দিয়ে পুরো ক্যান্ডেলকে রেডি করে তার মধ্যে কার্ভিং করে আমরা সেটা বার্ন করি। বাহ! মানে লোককে বাড়িতে আর এসবভাবে ভাবতে হবে না, যারা কাজ না করাবেন। না না, মানে তাকে শুধু একটা জিনিস আমি বলি, এই যেটুকু টাইম তোমার স্পেল কাস্টিং চলছে, হুম, তুমি শুধু ইন্টেনশনটা হাই রাখো যে যে হবেই, হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে, মানে তুমি মানে ধরো। ফিউচারে ভাবতে হয় পুরোপুরি। না, প্রেজেন্টে ভাবতে হবে, ফিউচারে কেন না, ভাবতে হবে? প্রেজেন্টে ভাববো, ফিউচারের জিনিসটাকে হ্যাঁ করে না। হ্যাঁ, ওই তো, মানে ধরো তুমি একটা কিছু মানে চাও, সেটাকে হুম, তুমি অলরেডি পেয়ে গেছো, পেয়ে এরকম গেছি। ভাবে ভাবতে মানে আমার হবে। গাড়ি আছে। হ্যাঁ, তোমাকে একদম ধরো ওই স্পেল কাস্টিং কতক্ষণ হয়, আর ওই মোমবাতিগুলো বহু টাইমও লাগে, মানে কমপ্লিট হতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে, তারও বেশি টাইম লাগে। অতক্ষণ ধরে বার্ন হতেই থাকে, মানে পুরো একদম শেষ পর্যন্ত ওটা বার্ন হয়। ততক্ষণ স্পেল কাস্টিং চলে? ততক্ষণ চলে। এবং ওনাকে ওই টাইমটা বলা হয় যে একদম কনসিয়াস রেডি রাখো, ঘুমিয়ে পড়ো না, কনসিয়াস রেডি রাখো, আর কন্টিনিউ ওটাকে অ্যাফার্ম করতে থাকো যে থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি এটা পেয়ে গেছি, তার জন্য অনেক ধন্যবাদ, আমি গ্র্যাটিটিউড জানাচ্ছি ওপেনলি। আর যেদিন আমি একদম টোটালি হাতে পেয়ে যাচ্ছি, সেদিন আমি একদম ওপেন গ্র্যাটিটিউড দেবো। স্পেল কাস্টিং এর এটা হচ্ছে একটা, বলতে পারো, মেন ক্রাইটেরিয়া, যে তোমাকে ওপেন গ্র্যাটিটিউড দিতে হবে। মানে ওপেনলি তোমাকে জানাতে হবে যে হ্যাঁ, আমি স্পেল কাস্টিং করেছি, হুম। ইউনিভার্স আমাকে হেল্প করেছে। যে করছে তার নাম বলা দরকার নেই, কিন্তু ইউনিভার্স আমাকে হেল্প করেছে, এটা তোমাকে বলতেই হবে। ধরো তুমি বললে না, ঠিক আছে, কিচ্ছু যায় আসে না, কিন্তু পরবর্তী স্পেলে আর কাজ হবে না। এটাই। না খাওয়া দাওয়া, না প্রসাদ, না কিছু, জাস্ট চাইতে হবে যে প্লিজ, মানে থ্যাংক ইউ, মানে এটা ধরো গ্র্যাটিটিউড রাখতেই হবে যেভাবে হোক। ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ। আর হোয়াইট ম্যাজিক, এই হুম। দুটোর মধ্যে তফাৎ হচ্ছে এই জায়গাতেই। ব্ল্যাক ম্যাজিকে অলওয়েজ গিভ অ্যান্ড টেক পলিসি কাজ করে, মানে তোমাকে ধরো একজন তান্ত্রিক বা কোনো তন্ত্র কিছু একটা এনে দেবে বা কিছু একটা তোমাকে অ্যাচিভ করাবে, তার বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে। হুম। ঠিক আছে, কিন্তু হোয়াইট ম্যাজিক বা ফেয়ার ম্যাজিক বা ইউনিভার্সাল ম্যাজিক যাই বলো, সেখানে শুধু একটাই ওনার ডিমান্ড,
আমাকে হার্টফেল্ট গ্র্যাটিটিউড দিতে হবে, যে তুমি আমাকে হেল্প করেছো, তার জন্য আমি মানে কৃতজ্ঞ তোমার কাছে। সেই অ্যাঞ্জেলটা কি আর্কঅ্যাঞ্জেল মাইকেল? অবশ্যই, শুধু মাইকেল না, আর্কেঞ্জেল মাইকেল তো অবশ্যই আছেন, উনি তো থাকেনই, তার সাথে আমাদের আকাশিকের যিনি মাস্টার্স উনিও আছেন, আর্কেঞ্জেল মেটাট্রন যিনি, উনি তো মানে আমাদের পুরো এরকম ভাবে ধরে রাখেন আর কি, মানে সব ব্যাপারে আমরা কিছু করতে গেলে আগে মাস্টার্স এটা ইয়েস অর নো, এটা করতে যাচ্ছি ইয়েস অর নো, উনি আনসারটা দেন, তারপর আমরা এগোই সেটা নিয়ে প্রত্যেক মুহূর্তে। এটা আমাদের এখন হ্যাবিচুয়েট হয়ে গেছে, করে এটাই করতে তো হয়। ম্যাম বান্ধবীটা কি হলো আপনার যে বন্ধুটা? হ্যাঁ, বান্ধবীটার কি হলো বলতে, বান্ধবী ওই স্পেল কাস্টিং হুম, চললো, হুম, ওকে আমি বলেছিলাম যে মনে মনে তুই অ্যাফার্ম করবি যে থ্যাংক ইউ, মানে তুই কন্টিনিউয়াসলি ওই অ্যাফার্মেশনটা দিবি যে থ্যাংক ইউ, গ্র্যাটিটিউডটাও দিবি। আর তুই তোর ওই অফিসের, তুই তো দেখে এসছিস, হুম, অফিসের যে চেয়ারটায় তুই বসতে চাস ওই চেয়ারটা তুই কল্পনা করবি যে আমি ওই চেয়ারটাতেই বসে কাজ করছি, হুম। ব্যাস তুই শুধু ওই 2-3 ঘন্টা এই কাজটা কর। ওর মধ্যে 100% বিলিভ ছিল। ও বলতো যে দেখ আমি তোকে চোখ কান বন্ধ করে বিশ্বাস করছি, ভাই করে দিস যেন হয়ে যায় ঠিকঠাক। এবার যখন কেউ বলে যে তোর ওপর বিশ্বাস করছি প্লিজ করে দিস, তখন চাপটা হয় আমাদের, কেননা কাজটা তো আমি করছি না, আমি তো মিডিয়াম, আমি তো তার বিহাফে কাজ করছি, যেটা করার সেটা ওপরওয়ালা, মানে উপরে যিনি আছেন যার হাতে সব তিনি করবেন। এবার তাকে আমি বললাম যে দেখ তুই একটু ওয়েট কর, বিশ্বাস রাখ, দেখবি হয়ে যাবে। তুমি বললে বিশ্বাস করবে না, তার পরের দিন সে আমাকে মেসেজ করছে যে ভাই আমিও পড়াশোনা করেছি, আমিও মানে অশিক্ষিত এরকম টাইপের নই, কিন্তু মানে ম্যাজিক যে লাইফে হয় এটা আমি আজকের কেস না হলে জানতাম না। আমার জয়নিং লেটার চলে এসেছে আজকে, আমার ইমেল ঢুকেছে, জয়নিং লেটার আমার কাছে এসেছে। বাহ। ট্রু স্টোরি, মানে এখনো তার সমস্ত কিছু আমার কাছে আছে, মানে এটা আমার মানে যেহেতু খুব কাছের বন্ধু তো, হুম, হুম। হয়তো তার আরো লেট হতে পারতো, কিন্তু তার বিশ্বাসটা এমন জায়গায় ছিল, তার খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে গেছে। বাহ। আর ম্যাম বিজনেসে এরকম কেউ সাকসেস পেয়েছে আপনার কাছে? আপনার আমি নিজে, নিজে আগে বড়লোক হয়েছেন বলতে গেলে। দেখো বড় লোকের তো না, না, মানে আমি এটা বড় লোক শব্দটার তো কোনো ডেফিনেশন হয় ডেফিনেশন না। নেই, কিন্তু মানুষের না একটা কিউরিয়াস থাকে যে ভাই তুমি কতটা সাকসেসফুল, দেখো, তুমি লোককে সাকসেসফুল করছো, হুম, তুমি অবশ্যই, কতটা সাকসেস, এটা কিন্তু খুব মানে লিজিট প্রশ্ন একটা বলতে একদম গেলে। একদম হওয়াটা উচিত, হ্যাঁ, তুমি হওয়াটা কতটা উচিত। সাকসেসফুল। না আমি ওই তো আমি বলছি তো, মানে আমি ধরো যেটুকু আমি শুরু করেছি বলতে গেলে একদম জিরো থেকেই তো শুরু করেছিলাম, হুম, হুম, কিন্তু আজ আমি যেটুকু রিচ করতে হুম, পেরেছি, হুম, হুম, আমার তো নিজের কাজ অবশ্যই আছে, আমি আমার কাজকেও ছোট করতে চাই না, আমার এফোর্টকেও ছোট করতে চাই না, আমি এফোর্ট দিয়েছি, কিন্তু তার সাথে সাথে আমি ওনাদের হেল্পও নিয়েছি, আমার বাহ। আর্কেঞ্জেল, আমার মাস্টার্স, আমার যারা ট্রুপস আছেন ওনাদের হেল্পও আমি নিয়েছি অবশ্যই। এবং আমি আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ট্যারো। হুম, ট্যারো, সত্যি কথা বলতে আমি ট্যারো বাদ দিয়ে বাকি 18টা মডালিটি প্র্যাকটিস করি, 18টা মডালিটির উপর কাজ করি, কিন্তু আজও আমি ভীষণ জোর গলায় বলি যে আমি যেগুলো করি সেটা তো আছেই আমার কাছে, আছেই অবশ্যই, কিন্তু আমার লাইফের মানে পুরো এরকম টার্নিং, যেটা বলে না লাইফের টার্ন হয়ে যাওয়া, ওই টার্নটা হয়েছিল কিন্তু ট্যারোর জন্য, যেটা আমি করি না, মানে আমি কিন্তু ট্যারো রিড করি না, কিন্তু তাহলে আমার লাইফের চেঞ্জটা হয়েছিল পুরো ট্যারোর জন্য। মানে কাউকে দেখিয়েছিলেন তাহলে? অবশ্যই, সেই আপনাকে বলেছে যে একদম তুমি এই লাইনে এসো, তুমি তাহলে একদম, তোমার মানে আমার একটা খুব মানে লাইফে ক্রাইসিস চলছিল, মানে একটা টাইমে আমি খুব মানে ফিজিক্যালি আর কি ভীষণ প্রবলেম হয়ে যায়, মানে সত্যি কথা বলতে কি মানে আমার অনেক ওয়েট বেড়ে গেছিলো আর কি, মানে ওয়েট মোটামুটি আমার 70 ক্রস করে গেছিলো এরকম আর কি, তো সেখান থেকে আজকে আমার জার্নি এটা। তো এই মাঝখানের টাইমটাতে আমি ভীষণ অসুস্থ হয়ে যাই, মানে আমি পুরো বেড রিডেন, 6 মাসের জন্য পুরো বেড রিডেন। তখন না মানে লিটারেলি আমি আর কোনোদিন উঠতে পারবো, আমি কোনোদিন করতে পারবো কিছু, এই ভাবনা চিন্তাই ভুলে গেছিলাম। আমি শুধু ভাবতাম যে আমি কদিন এইভাবে পড়ে থাকবো, আমি সবার কাছে বোঝা, এরকম ফিল হতো। তো ওই যে ইউনিভার্স একটা ধাক্কা না দিলে মানুষের আই ওপেনিং হয় না, যে হুম, কেন হুম, হলো আমার সাথে এরকম। আমি আমার এক বান্ধবী, ভীষণ ক্লোজ বান্ধবী, তার বলেই দিলাম, তাতে আমার কোনো প্রবলেম নেই। তো আমি তার কাছে প্রথম কনসাল্ট করি যে তুই একটু দেখ আমার এরকম এরকম, আর মানে আমার লাইফে ও হচ্ছে আমার প্রথম বন্ধু, মানে আমার জীবনের প্রথম বন্ধু আর কি। আমি যখন খুব ছোট 2.5-3 বছর, তখন ওর সাথে আমার প্রথম পরিচয় হয়, তখন থেকে আমরা বন্ধু, আজও বন্ধু, এখন একটু অন্য রকমের বন্ধু হয়ে গেছি। তো আমি তখন ওকে বলি যে একটু দেখ না, যে আমার এরকম প্রবলেম হচ্ছে, আমি এত কষ্ট পাচ্ছি, এত সাফার করছি, হঠাৎ করে কেন এলো। ও প্রথম ওর কার্ড প্রথমে আসে, প্রথম যখন কার্ড তোলে ও আমাকে বলে যে ভাই তোর তো ইউনিভার্সাল কল আসছে। ইউনিভার্সাল কল আসছে? হ্যাঁ, তুই যা যা করিস, মানে আমার জার্নিটা তো অনেক আগে থেকেই, তো তুই যে যে কাজগুলো করিস এগুলোকে তুই মানে আরো ফুল ফ্লেজেড প্রফেশনালি
তখন এগোনোর আপনি চেষ্টা শুরু করো। করে দিয়েছিলেন এইগুলো আমি করা? মোটামুটি 2016 থেকে আমার এই জার্নি স্টার্ট, মানে হুম। আমার শেখা। ঠিক আছে, ধরো আমার শিখেছি। আমার যিনি গুরু ছিলেন উনি আমাকে বলতেন কি যে দেখো এখন 6 মাসের কোর্স করেও সবাই অ্যাস্ট্রোলজার হয়ে যাচ্ছে, নিউমারোলজিস্ট হয়ে যাচ্ছে। ওই 6 মাসের কোনো বেস নেই, তুমি আরো শেখো। যখন দেখবে যে তুমি একটা জায়গায় দাঁড়াচ্ছ, নিজের পায়ে তুমি শক্তভাবে দাঁড়াতে পারছো, 10টা মানুষের 10টা কোয়েশ্চেনের আনসার তুমি ফ্লুয়েন্টলি দিতে পারছো, তখন জানবে তুমি রেডি। এবং আমি তো ওনার কথা মতোই শিখেছি, বাড়ির লোকের কাছে প্র্যাকটিস করছি, লোকালি কিছু মানুষকে দেখছি, কিন্তু এটাকে যে আমি প্রফেশনালি নেব আমি কোনোদিন ভাবিনি। বিশ্বাস করে আমি কোনোদিন ভাবিনি। ওই যে বললাম ড্রয়িং করতাম, কাজ করতাম, এটা ওটা। তারপর মেয়ে আছে, বাচ্চা, এইসব নিয়ে আমার কাটছিল। কিন্তু আমি যে এটাকে প্রফেশনালি নেব এটা আমি কখনো ভাবিনি, মানে এটা যে আমার প্রফেশন হয়ে যাবে ভাবিনি। তারপরে তো মানে ওই রিডিং এর, তারপর আমাকে হুম। যখন বললো যে ভাই তোর এরকম ইউনিভার্সাল কল, তুই কিন্তু এবার একটু ঝেড়ে মেরে ওঠ, কিছু করার নেই। তুমি বললে বিশ্বাস করবে না, যেদিন ওর সাথে আমার কথা হয়েছে, সেশন হয়েছে, তারপর খুব জোর যদি হয় 5 থেকে 7 দিন, তারপর থেকে কিন্তু আমি আস্তে আস্তে করে তোমার মানে শুরু করলাম আর কি, আবার আবার মানে ফুল ফর্মে আর কি। এঞ্জেল কলিং স্টার্ট করলাম, নিজের মেডিটেশন করতাম, এগুলো করতে 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 আজকে ধরো এই 2025 ডিসেম্বর আজকে এই জায়গায় এসে জিনিসটা পৌঁছেছে। তো বাহ! অবশ্যই মানে আমি বিশ্বাস করি, কেউ যদি মানে অথেন্টিক ভাবে যদি কেউ হেল্প চায় না, তাকে কিন্তু হেল্প করে ইউনিভার্স, যদি সে বিলিভ রাখতে পারে যে আমি আজকেই চাইছি আমার 1 কোটি টাকা চলে আসুক, সম্ভব না। কালকে এলো না মানে ফালতু জিনিস, এটা বললে চলবে না। সম্ভব না তো। একটা তো লিমিটেশন আছে যে আমি হতে পারে কত 2000 3000 এটা হতে মানে পারে। তুমি ক্লাস 1-এ পড়ে 10 পাস করার চিন্তা করতেই পারো না, না। করা যাবে না। তুমি ক্লাস 10-এ উঠে আশা করতে পারো যে আমি হুম। 10টা যেন পাস করে যাই, ভালো রেজাল্ট ভালো করতে পারে। রেজাল্ট করে পাস করে যাই, কিন্তু ক্লাস 1-এ পড়ছো কিন্তু ভাবছো যে আমি যেন সামনের বছর মাধ্যমিকটা পাস করে যাই, ভগবান, হুম। কখনো হবে না। ম্যাম, আমাদের বয়স্ক যারা যারা আছেন, মা বাবা বা জেঠু জেঠিমা যারা আছেন, যারা বয়স হয়ে গেছে, তাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা হুম, এবং ঘাড়ে একটা ব্যথা হয়, কারণ অনেকে অফিসে কাজ হুম, করেছিলেন হুম। বলে। তো সেটা থেকে কোনো রকম কি আপনার কাছে কোনো সলিউশন আছে? সলিউশন বলতে দেখো রেকি হয়। হুম, 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 রেকি তো একটা খুব ভালো প্রসেস, হুম, যেটার মাধ্যমে সে নিজেই নিজের ধরো হিল করতে পারবে কোনো প্রবলেম। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে চাকরা। চাকরা যদি কেউ ব্যালেন্স করে রাখতে পারে, তুমি দেখবে অনেক বয়স্ক ব্যক্তি আছেন যারা দেখবে এখনো পর্যন্ত মর্নিং ওয়ার্কে যাচ্ছে, বাজার যাচ্ছে, ট্রেনে করে দূরে দূরে ঘুরতে যাচ্ছে, এখান ওখান যাচ্ছে, মানে এভারগ্রিন যাদের বলে আর কি। তো ম্যাক্সিমাম তুমি দেখবে তারা কিন্তু ওই যোগা বলো বা তোমার হচ্ছে যে প্রাণায়াম বলো বা তোমার আরো যা যা ফর্মগুলো হয়, তারা কিন্তু সেগুলো প্র্যাকটিস করে। ঠিক আছে, আর যাদের দেখবে মোটামুটি ওই 40-45 পেরোতেই হাঁটু কোমর বা ঘাড়ের প্রবলেম, তাদের তুমি দেখবে হয় তাদের ফুড হ্যাবিটে গন্ডগোল আছে, অথবা লাইফস্টাইলে প্রবলেম আছে, দুটোর মধ্যে একটা। অথবা ওই যে বলে কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে থাকা, এটাও একটা ফ্যাক্ট। বুঝতে পেরেছো? এবার তুমি ব্যালেন্স করতে চাইছো, তোমার একটা প্রবলেম হচ্ছে, তুমি বুঝতে পারছো তোমার হাঁটুতে হাঁটতে গেলে লাগছে বা কাঁধে পিঠে লাগছে। এবার আমি তোমাকে বলি, আমাদের যে 7টা চাকরা আছে, মানে ক্রাউন চাকরাকে নিয়ে 7টা যে চাকরা আছে, চাকরা যখন ডিসব্যালেন্স হয় না, তখন কিন্তু শারীরিক প্রবলেম হয়। যেরকম বলি, একদম নিচে হচ্ছে মূলাধার চাকরা, মানে যেটাকে আমরা রুট চাকরা বলি। রুট চাকরা যখন প্রবলেম হয় তখন কিন্তু কোমর, হাঁটু, পা, এগুলোতে কিন্তু প্রবলেম হয়। পা ঝিনঝিন করে, অনেকক্ষণ বসে থাকলে উঠে দাঁড়াতে গেলে কোমরে ব্যথা হয়, শুয়ে থাকলে পাশ ফিরতে প্রবলেম হয়। ঠিক আছে, গোড়ালি, সকালে ঘুম থেকে উঠে না হাঁটতে গেলে গোড়ালিতে লাগে, এগুলো কিন্তু হয়। মেডিকেলি দেখতে গেলে বলবে ইউরিক অ্যাসিড বেড়েছে, না হলে তোমার আর্থারাইটিস আছে, কিছু একটা হবে। সেগুলোর আগেও তোমার যখন একদম প্রথম স্টেজে রয়েছে, তখন তুমি যদি ওটা চাকরা ব্যালেন্সিং করতে পারো, তাহলে কিন্তু অনেকটা প্রবলেম তোমার সলভ হয়ে যায়, হয়ে যাবে কিন্তু। তারপরে ধরো এলো আমি বলছি স্যাক্রাল চাকরা। ঠিক আছে, স্যাক্রাল চাকরাতে যদি প্রবলেম হয়, তোমার ধরো রিপ্রোডাক্টিভ একটা কিছু প্রবলেম চলে এলো, মেয়েদের ক্ষেত্রে ধরো তোমার ইউট্রাসে প্রবলেম এলো, ওভারিতে প্রবলেম এলো, ইউটিআই এর প্রবলেম হতে পারে, এগুলো হলো। যদি সোলার প্ল্যাক্সাসে প্রবলেম হয়, খাবার হজম হচ্ছে না, বয়স্ক মানুষদের যেটা খুব হয়, ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম ছানা খেতে হচ্ছে। হয়। তারপরে তোমার হচ্ছে ধরো দুধ চা খেলে অম্বল করছে, গ্যাস হুম, অম্বল, লিভারের প্রবলেম, প্যানক্রিয়াসের প্রবলেম, কিডনির প্রবলেম, তারপরে তোমার হচ্ছে সুগার। ঠিক আছে, এই প্রবলেমগুলো। তারপরে আমি যাচ্ছি হার্ট চাকরা। হার্ট চাকরা ধরো ডিসব্যালেন্স করো, তুমি দেখবে এমন এমন অনেক বয়স্ক ব্যক্তি আছেন যারা কাউকে বিশ্বাস করতে পারে না, কাউকেই বিশ্বাস করতে পারে না, মানে
সামহাও মানে তিনি নিজেই যা করছেন সেটাই ঠিক, বাদ বাকি যে যা বলছে হয়তো কোনো ধান্দায় বলছে, এরকম অনেকের মেন্টালিটি আছে। আমি আছে এরকম আছে অনেক দেখেছি, অনেক মানুষ হুম, আসতে হুম। আমার কাছে, তাদের কিন্তু মেন ব্লকেজটা কিন্তু হার্ট চাকরাতে। হতে পারে সে ধোকা খেয়েছে কোনোভাবে। এক্স্যাক্টলি, তো সেটা উনি নিয়ে রেখেছেন হার্ট হ্যাঁ চাকরাতে, তো হেভি হয়ে আছে ব্যাপারটা। যেরকম হচ্ছে ধরো কেউ রিলেশনশিপে যখন হয়তো কোনো কারণে চিট হলো, ঠিক আছে, সে ধরো সেই জিনিসটাকে লেট গো করতে পারলো না, তার হার্ট চাকরা হেভি হলো, ফলে তার প্রবলেম হবে, সে আর বিশ্বাস কাউকে করতে পারবে না ভবিষ্যতে। তার হার্টের প্রবলেম আসতে পারে, তার লাংসের প্রবলেম আসতে পারে, এরকম প্রবলেমগুলো হয়। থ্রোট চাকরাতে প্রবলেম হলে কথা বলতে প্রবলেম হবে। আবার থ্রোট চাকরা যদি বেশি অ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে সে তখন প্রচুর কথা বলবে, অকারণ কথা বলবে। ম্যাম এই থ্রোট চাকরাতে আমি একটু ছোট করে জিজ্ঞেস হুম করি, যারা স্টামারিং করে মানে হুম আটকে আটকে কথা বলে, অবশ্যই বুধের প্রবলেম থাকলেই এটা হয়। তো যদি আপনার সাথে যদি যোগাযোগ হুম করে মেডিটেশন বা এই থ্রোট হুম হুম চাকরাটাকে ঠিক করা যেতে হুম, পারে হ্যাঁ যদি, নিশ্চয়ই। হবে তা সে হ্যাঁ হ্যাঁ, প্রপারলি কথা বলতে পারবে? ওই যে বললাম, বিশ্বাস তাকে রাখতে হবে, তাকে প্র্যাকটিস করতে হবে। এই নয় যে আমি ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করালাম মানেই আমার সব প্রবলেম সলভ হয়ে গেল। তোমাকে কিন্তু ট্রিটমেন্টটাও নিতে হবে, ঠিক আছে? তুমি যদি ট্রিটমেন্টটা নাও, হুম তাহলে তুমি এক্সপেক্ট করতেই পারো যে আমার প্রবলেমটা সলভ হবে। তখন যদি না হয়, তুমি আমাকে বলতে পারো যে এটা তুমি দিয়েছিলে, আমি করলাম, কিন্তু কেন হলো না। বুঝতে পেরেছো? কিন্তু আমি অনেককে দেখেছি কারো পেশেন্স থাকে না, মানে সে ওই টাইমে গিয়ে বাইরে থেকে দোকান থেকে কচুরি কিনে খেয়ে নেবে, তাতে তার টাইম আছে, কিন্তু সে বাড়িতে বসে খালি পেটে যে 5 থেকে 10 মিনিট মেডিটেশন করবে, সে যে চাকরাটাকে ব্যালেন্সিং করবে, তার কিন্তু সেটা সময় নেই। দিদি আমি পারছি না, আমার টাইমে কুলাচ্ছে না, বলে দেয় এরকম। মানুষ নিজের লাইফে প্রবলেম ক্রিয়েট করছে। আরো একটা প্রবলেম হয় থাইরয়েডের। কারো যদি থ্রোট চাকরাতে প্রবলেম হয়, তার কিন্তু থাইরয়েডের প্রবলেম হবেই, হতে বাধ্য। থাইরয়েড চলে আসবে? থাইরয়েডের প্রবলেম হয়, হাইপো হোক হাইপার হোক যাই হোক, কিন্তু হবে, প্রবলেম হয়। এবং সেটা ব্যালেন্সিং মানে সেটা ব্যালেন্স করার মাধ্যমে অনেকটা সমস্যা কমানো যায়, অনেকটা কষ্ট কমানো যায়। থাইরয়েডের মানুষকে আমি দেখেছি, তো খুবই কষ্ট পান, প্রচন্ড কষ্ট, হঠাৎ করে মোটা হয়ে গেল, প্রচন্ড কষ্ট পান। হঠাৎ করে রোগাও হয়ে গেল, ওই দু তো রকমের হাইপার বা থাইরয়েড। হাইপো দুটো হয়। হুম 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 হাইপার হুম। মানে তোমার বাড়ছে, হাইপো মানে কমছে। হ্যাঁ, হাইপার হলে মোটা হয়ে যায়, হাইপো হলে রোগা হয়ে যায়। রোগা হয়ে যাচ্ছে, যাই খাচ্ছে যেটাই সেটাই হোক, ইয়ে হ্যাঁ, হয়ে যাচ্ছে। এবার সেটা ধরো যেটাই হোক, কিন্তু তিনি খুব সাফার করেন, সেটা কিন্তু ব্যালেন্স করা যায়। আচ্ছা, তারপরে তোমার থার্ড আই, থার্ড আইও তাই। থার্ড আই যদি তোমার অ্যাক্টিভেট থাকে, তুমি যে কোনো কাজ করতে যাওয়ার আগে অ্যাসিওরেন্স পাবে যে আমি এটা করতে যাচ্ছি, ঠিকঠাক করছি না ভুল করছি। না হলে কনফিউশন থাকবে সব বিষয়ে, মানে ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো, দুটো হুম। রাস্তা পড়ে গেল, বুঝতে পারছি না কোথায় যাব, এই প্রবলেমটা হয়। থার্ড আই যদি তুমি অ্যাক্টিভেট রাখতে পারো বা ব্যালেন্স রাখতে পারো, তাহলে তোমার মেন্টাল ক্লিয়ারেন্স থাকবে, ফলে তুমি যাই করবে সেটাই তোমার কাছে ফ্রুটফুল হবে। বাহ! এটা মানে এই থার্ড আইটা যদি যখন আমি খুলে নেব, ধরো আমি খুললাম এটা। কোনো না কোনো মেডিটেশন দ্বারা আমি খুলেছি। হুম তাহলে মানে আমি যেকোনো কাজ করছি আমাকে একটা ভাবতে হবে যে আমি এটা ঠিক করছি কি ভুল করছি। হুম তারপর জিনিসটা আমাকে নিজে থেকেই করিয়ে নেবে। দেখো, ধরো তোমার একটা কোম্পানি থেকে ধরো কল এসছে, আমি ঠিক আছে ধরছি দুটো কোম্পানি থেকে কল এসছে। একটা কোম্পানি বলছে তোমার স্যালারি বেশি দেবো, কিন্তু তোমার যাতায়াতটা অনেক দূর হয়ে যাবে। হুম। আর আরেকজন বলছে তোমাকে স্যালারি কম দেবো, কিন্তু তোমার একদম বাড়ির পাশেই। তুমি যদি ওয়াইজ হও, তাহলে তুমি কোনটা চুজ করবে? বাড়ির পাশেরটাই। এক্স্যাক্টলি। ক্লিয়ারেন্সটা কিভাবে এলো? হুম। লজিক্যালি এলো তো। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যার ধরো রাহুর কোনো এফেক্ট আছে বা থার্ড চাকরায় প্রবলেম আছে, সে তখন কি বলবে, আরে যাওয়া আসাটা বাদ দে, চাকরির পয়সাটা তো বেশি পাচ্ছি, কিন্তু তার যাওয়া আসা করতে যে তার অর্ধেক মাইনে চলে যাবে, সেটা সে ভাবলোই না। তার থার্ড আইতে ওখানে প্রবলেম হয়ে রইলো। না, আমি আমার নিজের জবাব দিচ্ছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো তোমার মানে এটা অবভিয়াসলি। খুব ভালো লাগলো, মানে এটা আপনি যেভাবে এক্সাম্পলটা দিলেন, এক্স্যাক্টলি। আমি নিজেই নিজের জবাবটা হুম, দিচ্ছি। তো এটাই। আরো মেডিটেশন করলে, আমি যদি ধরুন এই হ্যাঁ। পডকাস্ট করছি, হুম আমি যদি মেডিটেশন করতে হুম থাকি, হুম তাহলে আমার এই জায়গাগুলো ক্লিন হয়ে শুরু হয়ে যাবে। মানে আমি কি ভাববো, কেমন ভাবে কথা হ্যাঁ, বলবো। অবশ্যই অবশ্যই, তুমি দেখবে অনেক যারা অনেক বড় বড় পার্সন যারা হুম রয়েছেন আর হুম কি, হুম হুম অনেক বড় বড় ফিগার যারা আর কি হুম। রয়েছে, আমাদের চোখের সামনে দেখা যায়, ওনারা প্রত্যেকে কিন্তু এটা প্র্যাকটিস করেন। প্রত্যেকে, খেলোয়াড় থেকে অ্যাক্টর অ্যাক্ট্রেস থেকে শুরু আমি করে বিরাট কোহলিকে দেখেছি, ডক্টরস থেকে প্রত্যেকে। উনি একটা জায়গায় যখন রান হচ্ছে না, তো মাথা নিচু করে চুপ করে এরকম করে বসে বসে বলছে, প্লিজ এক্স্যাক্টলি। প্লিজ প্লিজ, মানে আমার নিজেকে নিজেকে বলছে প্লিজ হ্যাঁ, আমাকে ঠিক করো। ঠিক ঠিক ঠিক। মানে তারাও মেডিটেশনটা একদম করছে। একদম। এবং শুধু মেডিটেশন না, মানে ধরো মেডিটেশন তো আছেই, যে সিনারিওটা আমি এক্স্যাক্টলি চাইছি হ্যাঁ। সেই সিনারিওটাকে ভিজনে এনে সেই অ্যাকর্ডিংলি কাজ করছে। ধরো প্রথমে একটা সে দেখে নিল যে আমি
আমাকে অঙ্কে 100তে 100 পেতেই হবে। হুম সে ফার্স্টে ভিশন দেখছে যে আমি 100তে 100 পেলাম, ওকে হুম, রাউন্ড করে হুম, রয়েছে হুম, 100তে হুম, 100। সেকেন্ড সে মানে ধরো প্ল্যানিং করছে 100তে 100 পেতে গেলে আমাকে কিভাবে পেতে হবে। আমি প্রথম শর্ট কোয়েশ্চেনের আনসার করব, পরের পাতায় আমি ব্রড কোয়েশ্চেনের আনসার করব, তারপরের পাতায় আমি মিডিল গুলো করব, লাস্টে আমি একদম যেগুলো পারছি না সেগুলোকে অ্যাটেম্প্ট করব। সে কিন্তু এবার প্যাটার্ন ওয়াইজ প্ল্যানিং করছে, এবার সে স্টেপ ওয়াইজ খেলছে। তাহলে তুমি ভাবো সে 100তে 100 না পেলেও 99 তো পাবে, তাতেই তো তার স্কোর সব থেকে হাই। মানে এই কথাটার দ্বারা কিন্তু এটাও বোঝা গেল যারা যারা কল করবে তারা নিজের বাচ্চার জন্যও কল করতে পারে আপনার। অবশ্যই তাদের মানে অনেক বাচ্চারা যারা নেশাগ্রস্ত হয়ে যায় হ্যাঁ কোনো না কোনো অবশ্যই কারণে, খুবই অবশ্যই কম বয়সে, অবশ্যই। হুম তারা যদি আপনার সাথে কল করে বা হুম এই মেডিটেশন যদি যোগ হয়, হুম তাদের এই জিনিসগুলো আস্তে 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 কাটতে থাকবে। কাটতে থাকবে। এবং এর সাথে আরেকটা অ্যাডিশনাল জিনিস হচ্ছে জিবু সিম্বল। ওকে। জিবু সিম্বল হচ্ছে একটা জাপানিজ মেথড, সেটাকে আরো ধরো এক্সিকিউট করা হয়েছে হুম, এখন অন্য হুম। রকম ভাবে, ওটাকে আর কি ইয়ে করা হয়, যাই হোক। তো খুব এফেক্টিভ। এখন কি হয় বাচ্চাদের ক্ষেত্রে, ধরো বাচ্চাদের অত পেশেন্স থাকে না, না। এবং ধরো খুব যদি বাচ্চা হয় তাকে না এত কিছু প্রয়োজন পড়ে না। একটা বাচ্চার অওরা না এমনি ধরো খুব মাসুম থাকে, হুম। তাকে না ওই ঘষা মাজা করার দরকার পড়ে না। না। মোটামুটি 12-15 বছর পর থেকে সে প্র্যাকটিস করছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু জিবু সিম্বল ধরো কারো মা বাবা প্র্যাকটিস করছে তার বাচ্চার জন্য, তার নিজের জন্য, কিন্তু সে ওই বাচ্চার দিকে তাকিয়ে একটা জিবু সিম্বল ড্র করলো, বাচ্চার দিকে তাকিয়ে তার আই বল দিয়ে সে একটা জিবু সিম্বল ড্র করলো সেই বাচ্চাটির উপর, সেই বাচ্চাটা কিন্তু কন্ট্রোল হতে বাধ্য। এই জিবু সিম্বলটা আপনি শিখিয়ে দেবেন ফোন জিবু করলে? সিম্বলটা দেওয়া হয় মানে আমাদের মিনিমাম তোমার হচ্ছে প্রায় 65-70টার কাছাকাছি জিবু সিম্বল আছে। বাবা। টাকা পয়সা আসার জন্য, টাকা পয়সা আটকানোর জন্য, ফেয়ার মানি আসার জন্য, ব্ল্যাক মানি মানি আসার জন্য, প্রত্যেকটা কারণের জন্য জিবু সিম্বল ইউজ হয়, তুমি জানো? তুমি দেখবে অনেকেই আছেন এই জায়গায় লেখে, মানে হাতের এই হ্যাঁ, হ্যাঁ, জায়গাগুলোতে হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ। রকমের কোড লেখেন। হ্যাঁ, এই অনেক রকমের, নার্ভস এর জায়গাটা, এই যে হ্যাঁ, জায়গাটা রিস্টে। এখানে লেখা যায়, এখানে লেখা যায়, এখানে লেখা যায়, ঠিক আছে, কিছু কোড লেখেন। এই কোডগুলোও কিন্তু একটা ম্যাটার, নিউমারোলজিক্যালি এই কোডগুলোও কিন্তু খুব ভালো, খুব এফেক্ট দেয়। কেননা নাম্বারের ভাইব্রেশন তো আমরা সবাই জানি। কোনো একটা পার্টিকুলার ব্যক্তির যদি একটা সিঙ্গেল ডিজিট এদিক ওদিক হয়ে যায়, পুরো পার্সেন্টটাই চেঞ্জ হয়ে যায়, ফোন পুরো অন্য লোকের কাছে চলে যায়। একটা সিঙ্গেল ডিজিটেরও পাওয়ার সেরকমই থাকে। তো সেখানে তুমি 7টা-10টা নাম্বার লিখছো, মানে তার ভাইব্রেশনটা তুমি বুঝতে পারছো কতটা থাকে। এবং সেটা যদি এক্স্যাক্টলি তোমার সাথে অ্যালাইনড হয়, তাহলে কিন্তু ওটা তোমাকে আরো ভালো রেজাল্ট দেবে, দারুণ রেজাল্ট দেয়। এবার এই যে নাম্বারগুলো, ধরো অনেক সময় কি হয় নাম্বার আমরা মনে রাখতে পারি না, ঠিক আছে, কিন্তু জিবু সিম্বল হয় খুব কিউট, খুব বেশ সুন্দর, মানে বেশ ডিজাইন করা যায় এরকম দেখতে, খুব অ্যাট্রাকটিভ। তুমি ড্র করে রাখলে, তুমি যে বিজনেস করছো তার তো একটা নিশ্চয়ই কপি থাকবে কিছু না কিছু, যেখানে তুমি সবকিছু নোট ডাউন করছো। সেই খাতার একদম প্রথম পেজে সেই জিবু সিম্বলটা তুমি ড্র করে রাখলে, মানি অ্যাট্রাক্ট করবে তোমাকে, মানে তোমার যেটা ইন্টেনশন থাকবে সেটা অ্যাট্রাক্ট করবে তোমাকে, সেই অ্যাকর্ডিং তোমাকে জিবু সিম্বল নিতে হবে। বাহ। গুড হেলথ। আচ্ছা, তুমি এই যে বাচ্চাদের নেশা ছাড়ানো বলছো, এই নেশা ছাড়ানো এটারও জিবু সিম্বল হয়। মানে আমরা নেশাটা কখন করি, আমাদের থটসে যখন আসে। আমার কিন্তু মোবাইলে অ্যালার্ম দেওয়ার প্রয়োজন পড়ে না যে আমাকে এই টাইমে গিয়ে নেশা করতে হবে। মানুষের মাইন্ড মানে তাকে সিগন্যাল দেয় যে এবার টাইম হয়ে গেছে। দেখবে কিছু মানুষের সন্ধ্যের টাইম বাঁধা থাকে, সে বাইরে যাবেই, ড্রিঙ্ক করবে, এরকম একটা ব্যাপার থাকে। সে কিন্তু ঘড়িতে অ্যালার্ম দিয়ে করছে না, তার কিন্তু শরীর তাকে কল করছে বা তার ব্রেন তাকে বলছে যে তোমার টাইম হয়ে গেছে, এবার আমাকে দিতে হবে সেই জিনিসটা। তোমার ওই জিবু সিম্বলটা এই জায়গাটাতে ড্র করা হলো। এই জায়গাটাতে কি করে ড্র করবে লোকে দেখলে? আইবল দিয়ে, আঙুল দিয়ে। মানে মানে আপনি Yes. দেখছেন আমার দিকে, হুম, আপনি মনে মনে এখানে একটা এক্স্যাক্টলি। ধরো তুমি কোনো কারণে আমার সাথে আর্গুমেন্ট করছো, কোনো কারণে আমার সাথে আর্গুমেন্ট করছো, আমি তোমার দিকে তাকিয়ে যদি একটা সিম্বল দিই, তুমি কয়েক সেকেন্ডের মধ্যে বলবে আর ছাড়, আর তোর সাথে ঝগড়া করে লাভ নেই, ভাল লাগছে না, বাদ দে, চলে যাবে বেরিয়ে ঘর থেকে, ঝগড়া ওখানেই স্টপ। এটা আপনি দেখেছেন নিজে করে কোনোদিন? অবভিয়াসলি আমরা যা করি এবং যেটা যেটা ক্লায়েন্টের ওপর কখনো বলি, অবভিয়াসলি আমরা এক্সপিরিয়েন্স করেছি বলি না, সেটা বিশ্বাসের সাথে বলি যে এটা ব্যবহার করুন। না হলে সে আমাকে টাকা দিচ্ছে, তাকে আমি একটা জিনিস দেবো, তার কাজ হবে না, সে তো মারবে আমাকে। না, আমি কিন্তু এই বিষয়টা না, আমি বলছি আপনি কোনো কারোর সাথে আর্গুমেন্ট করছেন, অবশ্যই দেখেছি, সেখানে দেখেছেন এটা? একদম। একটা রুম
রুম যেখানে ধরো হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রচুর প্রবলেম হচ্ছে, হুম। খুব অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, হুম ওই 4টে দেওয়ালের মধ্যে সিম্বল দিয়ে রাখো। ওই ঘরের ভিতরে যখন তোমরা দুজনে প্রবেশ করছো, তুমি দেখো তারপর তোমার ওই ঘরের ভিতরে ঝগড়া হয় কি হয় না। তোমাকে কিন্তু রেগুলারলি ওটা করতে হবে। প্রথম দিন হয়তো দেখা গেল 2 ঘন্টার ঝগড়াটা হয়তো 15 মিনিট হয়ে বন্ধ হয়ে গেল, তারপরের দিন 10 মিনিট হয়ে বন্ধ হয়ে গেল, তারপরের দিন ঘরে ঢুকে মনে হলো দূর দূর ঝগড়া বহুত দিন করেছে আর ভাল লাগছে না, বস তো এখানে চুপ করে, মানে পুরো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়। বাহ। তো ম্যাম এটা তো আরেকটা হ্যাঁ ব্যাপার, হ্যাঁ ম্যাম। ধরো কারো কোনো জিনিস হারিয়ে গেছে, হুম কারো কোনো জিনিস হারিয়ে গেছে, যেটা আমার কাছে একটা খুব ভালো কেস ছিল আর কি, এই জীবসীমলের উপরেই বলি। আমার একটি খুব ক্লোজ রিলেটিভ আর কি, ওনার পার্স হারিয়ে গেছিল। মানে উনি রাস্তায় বেরিয়েছিলেন, তো বাড়ি ফিরে যখন এলেন তখন লাস্ট উনি একটা পেয়ারার দোকান থেকে পেয়ারা কিনে খেয়েছেন এবং পার্সটা সেখানে ফেলে রেখে চলে এসেছেন, ওনার মনে পড়েছে। কিন্তু ওনাকে ব্যাকে যেতে গেলে আবার 20 মিনিট যেতে হবে, উনি তখন বাড়ি অলরেডি পৌঁছে গেছেন। উনি তখন আমাকে বলছেন যে এই রে যা, আমি মানি ব্যাগটা ফেলে ওখানে, পার্সটা ফেলে ওখানে চলে এসেছি। বললাম কোথায় ছিল? বললো এরকম ওই যে পেয়ারা নিচ্ছিলাম হুম। ওইখানেই রেখেছিলাম পাশে, দিয়ে পেয়ারাটা নিয়েছি, আমার বড় ব্যাগ নিয়েছি, ওটা তুলতে ভুলে গেছি, ওখানেই পড়ে আছে। যা, ওর মধ্যে আমার কার্ড ফার্ড সমস্ত কিছু ছিল, বোধহয় চলে গেল, আর পাওয়া যাবে না। সেই সময় আমি অলরেডি আমার কাজে বসেছিলাম। তখন জাস্ট আমি আমি তো সব থেকে বড় কথা হচ্ছে ওই জায়গাটা চিনি, যেহেতু মানে কার কাছ থেকে পেয়ারা নিয়েছে হুম ওই হুম। জায়গাটা আমি চিনি। তো আমি চোখ বন্ধ করে এটা ভিজুয়ালাইজ করলাম যে ওই জায়গাতে, এই জায়গায় পার্সটা আছে। সেই পার্টসটার উপরে আমি একটা সিম্বল মেরেছিলাম, সিম্বল মেরে রেখে দিয়েছিলাম, এমন একটা সিম্বল যেটা তোমার এই সামনে হয়তো মোবাইলটা পড়ে আছে কিন্তু তুমি 0.5 ঘন্টা ওটা খুঁজে পাবে না, তুমি ওটা দেখতেই পাবে না 0.5 ঘন্টা, মানে তোমার ওইখানেই তুমি সব করছো কিন্তু ওটার প্রতি তোমার নজরই যাবে না, তোমার মনে হবে অ্যাজ ইফ কি একটা কিছুই না, মানে এটা আমার কোনো কাজের জিনিস না। 0.5 ঘন্টা পর সে সেখানে যায় এবং ওইখান থেকে পার্সটা তুলে নিয়ে আসে, যে দাদা ধন্যবাদ, এখানে পার্সটা পড়েছিল, আপনি দেখে রেখেছেন। বলছে ও এখানে পার্স পড়েছিল, কই আমি তো খেয়াল করিনি এতক্ষণ। এটা রেজাল্ট, এটা আমি দেখেছি নিজের চোখে। ইভেন আমি করি যখন বাড়ি থেকে কোথাও বেরোই, আমি আমার মেইন ডোর বন্ধ করার পর আমি পুরো দরজাটার বাইরে ওই সিম্বল ড্র করে দিয়ে বেরোই, যাতে আমি এই ঘরে নেই সেটাই কেউ বুঝতে না পারে, যাতে এইখানে ঘুরলেও কারো আমার ঘর যে খালি বা আমি যে ঘরে নেই চাবি দিয়ে গেছি এটা যেন কেউ, মানে তার যেন মাথার মধ্যে কোনো রকম ইন্টেনশন নাই আসে যে ঘরটা যেন মানে ঘরটা খালি বা ঘরটা চাবি দেওয়া আছে, সে যেন এটা লক্ষ্যই না করে। বাপ রে বাপ। এটা তো আমাদের চাকরাতে থার্ড আই এর কথা বলছিল। হ্যাঁ, এরপর যে চাকরাটা আছে সেটা ব্যাপার। ক্রাউন চাকরা তো অ্যাক্টিভেট করার কিছু নেই, ক্রাউন চাকরা হচ্ছে ইউনিভার্সের সাথে কানেক্ট করার চাকরা। ওটা যার অ্যাক্টিভেট সে তো এই স্টেটে কাজ করছে, এই ফিল্ডে কাজ করছে। যারা আরো অ্যাক্টিভেট তারা তো মানে পরম পূজনীয়, তারা তো আরো উপর স্টেটে আছেন, মানে সাধু সন্ত যাই তুমি বলো আর কি। তো এটা অ্যাক্টিভেট করার জিনিস না, মানে এটা ওই সরি অ্যাক্টিভেট করার জিনিস, ব্যালেন্স করার জিনিস না, মানে ওটা আর কি কানেক্টিং টাওয়ার, ক্রাউন তো, হুম হুম হুম। তো ইউনিভার্সের সাথে কানেক্ট করার জন্য। না আজকের পডকাস্টটা প্রথমে যেভাবে শুরু হয়েছিল শেষ হচ্ছে কিন্তু একদম ইন্টারেস্টিং, মানে যারা যারা আজকে দেখবে তাদের কোনোদিন কোনো জিনিস হারাবে না, হারালেই আপনি ম্যামকে ফোন করতে হবে। হ্যাঁ, এবার দেখো যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলাদা, যে তোমার ঘর থেকে জিনিসটা চুরি হয়ে গেছে তারপর বা কেউ জানানো পকেট মেরে হচ্ছে। দিয়েছে। হ্যাঁ, মানে ধরো কেউ ইন্টেনশনালি সেটা চুরি করে নিয়েছে, হুম। এবার তুমি বলছো যে ম্যাডাম এটা আমার চুরি হয়ে গেছে, এটা আমি কি করে তাহলে ফেরত কি পাবো, করে? সেক্ষেত্রে কিন্তু জীবসিম্বল কাজ করবে না। এবার ধরুন কেউ যদি ফোন করে বললো ম্যাম যে আপনার আমার পাসপোর্টটা আমি বাড়িতে রেখেছি কিন্তু পাচ্ছি না, হ্যাঁ, সেক্ষেত্রে তো সেক্ষেত্রে হেল্প হবে। সেক্ষেত্রে তো জীবসিম্বল আছেই, হ্যাঁ। তার সাথে সাথে কিছু চ্যান্ট থাকে যেটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। তার থেকেও বড় কথা, যদি ভাইটাল জিনিস হয় বাড়ির আকাশিক ওপেন করো। আপনি এমনি শেখান? হ্যাঁ, অবশ্যই, আমার তাহলে জানুয়ারি থেকে ব্যাচ শুরু হচ্ছে। বাহ খুবই সুন্দর, তাহলে নাম্বার তো দেওয়া আছে, অবশ্যই। আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর আমার কিছু বলার নেই, আজকে পডকাস্টটা সত্যি খুব ভালো লাগে, থ্যাংক ইউ ম্যাম, অনেক কিছু জানলাম আমরা। আর আপনার যদি কিছু কথা বাকি থেকে থাকে আপনি বলতে পারেন, বা কেমন লাগলো কে পডকাস্ট সেটাও বলতে পারেন। হ্যাঁ, কে পডকাস্টকে সবার আগে জানাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এই ম্যাম। জায়গাটা দেওয়ার জন্য, এবং এতটা এলাবোরেটলি সবটা বললাম আর তুমি শুনলে, মানে এটাও আর কি খুব একটা মানে ভালো লাগলো, সব Thank থেকে you. বড় কথা এটাই। আর অবশ্যই আপনারাও যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে ওই আর কি একটু স্লটের প্রবলেম হয়, হুম হুম। মানে একটু আমার একটু টাইম লাগে, মানে সত্যি টাইম লাগে, সবকিছু সামলে একটু টাইম আমার লাগে, স্বাভাবিক। কিন্তু হ্যাঁ তবে আমি চেষ্টা করি যে কোয়ালিটি সার্ভিসটা দেওয়ার, মানে যেটাই হোক সেটা, যে কোনো থ্যাংক ইউ সার্ভিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বেশি কথা বাড়াবো না, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট পল্লবী ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক স্যার। নমস্কার। নমস্কার। নমস্কার।